বিয়ের পরের দিন নতুন বউ আম গাছের মগডালে বসে আছে। আশা বেগম কপাল চাপড়াতে চাপড়াতে বললেন, রে, তোর বাপ তোরে কার সঙ্গে বিয়ে দিল রে? বিয়ার পরের দিন নতুন বউ আম গাছের ডালে বসে পা ঝুলিয়ে আম খাচ্ছে। মানুষ এখন কি বলবে বল? শাশুড়ি, আমার হিরোমার্কা জামাইয়ের কানে কি বিষ ঢালছেন? আশা বেগম যেন বাক্যহীন হয়ে পড়লেন। সুব্রতা আবারও চিল্লিয়ে বলে বলেন, এখান থেকে ছুড়ে দেব নাকি আম? নেমে আসো ওখান থেকে। তাছাড়া কিন্তু তোমার বাদরামির জন্য তোমাকে আমি শাস্তি দিব। আর আর ওখান থেকে যদি পড়ে যাও তাহলে আমি আবার তোমাকে আছাড় দিব বলে রাখলাম। সুব্রতা পাশের ডালের আরো দুটো আম ছিঁড়ে নিয়ে গাছ থেকে নেমে আশা বেগমের হাতে ওই দুটো আম গুজে দিয়ে বলল, আম দুইটা আপনার সঙ্গে খাবেন, অনেক মজা, খেয়ে দেখবেন। কাব্যের দিকে তাকিয়ে সুব্রতা একটা মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আশা বেগম কাব্যের কাছে এসে বলল, বাবুরে, এই মেয়েকে নিয়ে তুই কেমনে থাকবি ঢাকায় গিয়ে? এখানেই যা যা করছে, ওখানে গেলে তো তোর সবকিছু শেষ করে দিবে। কাব্য আশা বেগমের কথায় পাত্তা না দিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল সুব্রতার যাওয়ার দিকে। সুব্রতা চোখের আড়ালে চলে যেতেই কাব্য বিরক্তি নিয়ে আশা বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মু, এখন তোমার বকবক বাদ দিয়ে আমাকে খাবার দাও তো। আশা বেগম গটগট পায়ে বাড়ির ভেতর চলে গেলেন। কাব্য ওনার পেছন পেছন চলে গেল। সুব্রতা দুই পা সোফায় তুলে গালে হাত দিয়ে টিভিতে গোপাল ভাঁড় দেখছে। আনিসুল চৌধুরী অফিসের জন্য রেডি হয়ে এসে সুব্রতার পাশে বসল। উনি সুব্রতার মাথায় হাত রেখে বললেন, মা, তুমি থাকো তাহলে, আমি অফিসে যাচ্ছি। কিছু দরকার হলে কাকলিকে বলবে, কেমন? ও আজ আর কলেজ যাবেন। বাবা, আমি আব্বুর কাছে যাব। কাল নিয়ে যাবো নি মা, আজ থাকো এখানে। আর তোমার শাশুড়ি মা তোমাকে কিছু বললে কাকলির ফোন থেকে কল দিও আমাকে। তোমাকে বলতে হবে না, আমিই দেখে নিবনি। বাবা চলেন, এখন দেরি হয়ে গেল। চলে গেল কাব্য। সুব্রতা সেদিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটল। আনিসুল চৌধুরীকে বল, কি এক গোমরামুখ ছেলে বানাইছেন বলুন তো? সারাদিন মুখটাকে বাংলার পাঁচের মতো করে রাখে, খুদাই। চৌধুরী সুব্রতার কথায় হাসলেন। চলে যেতে যেতে আশা বেগমকে উদ্দেশ্য করে, আশা, তুমি কিন্তু মেয়েটাকে কিছু বলো না, আমার মান সম্মানের ব্যাপার। আমি কিন্তু ওকে দায়িত্ব নিয়ে এসেছি। গ্রামের মেয়ে বুঝোই তো, একটুখানি মানিয়ে নেও না। আর তুমি পারবে আমি জানি। আশা বেগম মুখ ফুলিয়ে রাখলেন, কোনো প্রতিউত্তর করলেন না। সুব্রতা লাফাতে লাফাতে চলে গেল রান্নাঘরে। আশা বেগম রান্না করছিলেন, আর হেল্পিং হ্যান্ড দুজন মহিলা ওনাকে কাজে সাহায্য করছিল। সুব্রতা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বলল, শাশুড়ি, আমাকে খেতে দিন তো, আমার ক্ষুধা পেয়েছে। কি হলো শাশুড়ি, আপনি কি কানে শুনছেন না? কানে কি তুলা দিয়েছেন? ভালো করে কথা বলতে পারো না? সামান্য কথা বলাটাও তোমার বাবা মা শেখায়নি তোমায়? মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল সুব্রতার। মুখটা ছোট করে বলল, আসলে আমার আম্মু আমাকে জন্ম দিতে গিয়েই মারা যান, তাই আমার আম্মু আমাকে কিছু শেখাতে পারে। আশা বেগমের খারাপ লাগলো একটু। সুব্রতা সেখান থেকে চলে যেতে নিলেই আশা বেগম গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, দাঁড়াও, খাবার টেবিলে গিয়ে বসো, আমি তোমার খাবার এনে দিচ্ছি। সুব্রতা মুচকি হাসল। খাবার খেয়ে একাই পুরো বাড়িটা ঘুরতে লাগলো সে। আনিসুল চৌধুরী তার ম্যানেজার মমিনুল হককে জিজ্ঞাসা, গ্রামে কি অবস্থা? এমপির ছেলে তীব্র কাল রাতে মিস্টার শাহিন আহমেদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় রাতে। আগুনে পুড়ে মারা গিয়েছেন উনি। আনিসুল চৌধুরী ধপ করে চেয়ারে বসে পড়লেন। মাথায় হাত রেখে বলতে লাগলেন, আমি বাঁচাতে পারলাম না ওকে। এখন আমি কি জবাব দেবো মেয়েটাকে? আমি পারলাম। আনিসুল চৌধুরী রক্ত চক্ষু নিয়ে মমিনুল হককে বলল, তুমি এখন বলছো আমাকে রাতে কি করছি? সরি স্যার, আসলে আমি আপনাকে কল করছিলাম, কিন্তু আপনার ফোন বন্ধ ছিল। সুব্রতা লাফাতে লাফাতে যেতেই এক রুমে উকি দিয়ে দেখলো একজন বয়স্ক মহিলা বসে আছে চেয়ারে, সিলিং এর দিকে তাকিয়ে। সুব্রতা কপাল কুঁচকে তাকাতেই মহিলাটা বলে উঠল, সুব্রতা থতমত খেয়ে গেল। ধীর পায়ে এগিয়ে গিয়ে আপনি কে? মহিলাটা নিজের চোখের চশমা ঠিক করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে, আমি কাব্যর দাদি। তুমি কি নতুন বউ নাকি? কাব্যের দাদি মিসেস আঞ্জুমা বললেন। মন খারাপ নাকি রে? আয় আমার কাছে এসে বস। সুব্রতা হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল।
আঞ্জুমা বেগম শুভ্রতার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, জানিস তো, আমারও অনেক ছোটবেলায় বিয়ে হয়েছিল। আমার কেমন কেমন জানি লাগতো। আমার উনি ছিল একদম কাব্যর মতো উঁচু লম্বা, আর ওর মতো রাগী আর ঘাটতেরা। উনি প্রথম দিনে আমাকে যে ধমক দিয়েছিলেন, উনিও জানেন কাল রাতে কি ধমকটাই না দিল আমাকে। আমি তো খুব ভয় পেয়ে পরে সোফায় গুটিসুটি মেরে ঘুমিয়েছিলাম। আসলেই খাটাসের খাটা শুনি। আঞ্জুমা বেগম হাসলেন শুভ্রতার কথায়। আঞ্জুমা বেগম বললেন, জানিস তোর বাবা মা অনেক ভালো মানুষ, তোর শ্বশুর আর তোর বাবা অনেক ভালো বন্ধু। আনিসুল বিদেশে শিফট হওয়ার পর যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়। দেশে ফিরে কাজে ব্যস্ত হয়ে পড়েই তো 7 দিন আগে জমি জামার কাজে পশু কাব্যকে ডেকে নিয়ে যায়। পরে তো হুট করে তোকে কাল কাব্যর বউ করে নিয়ে আসে। আগে অবশ্যই কাব্যর সঙ্গে তোর বিয়ের কথা বলেছিল তোর শ্বশুর আর তোর বাবা। শুভ্রতা চুপ করে শুনছিল আঞ্জুমার কথা। কাকুলিকে আসতে দেখে আঞ্জুমা বেগম বললেন, কাকলি, যা তো সুব্রতার সঙ্গে একটু আড্ডা দে তো। মেয়েটা একা একা বিরক্ত বোধ করছে। আমি তো ওকেই খুঁজতে এসেছি। চলো সুব্রতা, আমরা যাই। সুব্রতা আবার কি? ও তোর বয়সে ছোট হতে পারে, কিন্তু ও তোর সম্পর্কে বড়। আচ্ছা বাবা, ভাবি চলেন যাই। আঞ্জুমা বেগম হাসল। শুভ্রতা আর কাকুলি চলে গেল কাকুলির রুমে। আনিসুল চৌধুরী কাব্যকে নিজের কেবিনে ডাকলো। কাব্য আসতেই আনিসুল চৌধুরী, কাব্য তোমার শ্বশুর মারা গেছে। বাবা, উনি এমন হুট করে কেমনে কি? তোমার তা জানতে হবে না, শুধু এটুকু জেনে রাখো মেয়েটাকে এখন থেকে তোমাকেই দেখে রাখতে হবে। মেয়েটার আপন বলতে শুধু তার বাবা ছিল। যাই হোক, তুমি কিন্তু ওর সঙ্গে ভালো ব্যবহার করবে। মেয়েটা অনেক ছোট, আর তুমি যদি ওর সাথে খারাপ ব্যবহার করেছো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। কাব্য চুপ করে সব কথা শুনল। ওর বাবা আবারও, যাই হোক, সত্যি যতই কঠিন হোক না কেন মেনে নিতে হবে। আর তোমার সঙ্গে শুভ্রতার মিল সৃষ্টিকর্তার থেকে ঠিক করা। তাই তো দেখো ভাগ্যের কি পরিহাস, তোমাদের কীভাবে মিলিয়ে দিল। আমি বিশ্বাস করি তুমি তোমাদের দায়িত্ব ঠিক মতো যত্ন করবে। আচ্ছা বাবা, আমি একটু আসি। আমার যাও, কিন্তু মনে যেন থাকে শুভ্রার কথা। কাব্য চুপচাপ কেবিন থেকে বেরিয়ে এলো। নিজের কেবিনের চেয়ারে হেলা দিয়ে বসে চোখ বন্ধ করে রইল। কি থেকে কি হয়ে গেল তার জীবনে। আগের থেকে সে প্রেম ভালোবাসা পছন্দ করতো না, কিন্তু দায়িত্ব কর্তব্য ঠিকই পালন করতে জানে সে। ওই দিন যখন কাব্য যায় তখন শুভ্রতার বাবা ওর হাত ধরে কান্নাকাটি করে বলল, বাবা, আমার মেয়েটার অনেক বড় বিপদ, তুমি ওকে বাঁচাতে পারো। তুমি দয়া করে আমার মেয়েটাকে বিয়ে করে নাও। আমি তাহলে তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো বাবা। আঙ্কেল এমন করে বল। তখনই কাব্যের বাবা কাব্যকে বলেছিল সে যদি শুভ্রতাকে বিয়ে না করে তাহলে তার মরা মুখ দেখবে। এক প্রকার বাধ্য হয়ে বিয়ে করতে হয় শুভ্রতাকে। কিন্তু কি এমন বিপদ হয়েছিল শুভ্রতার যে এমন করে বিয়ে করতে হলো? এগুলোই ভাবছিল কাব্য। কাব্যের ভাবনায় ছেদ ঘটল মমিনুল হকের ডাক শুনে। কাব্য কাজে মন দেয়। পরন্ত বিকেলে শুভ্রতা আর কাকুলি গল্প করছিল। কাকুলি বলল, তুমি কোন ক্লাসে পড়ছো? আর বলো না, একাদশ শ্রেণীতে উঠেছি। পড়াশোনার কথা না বললে হতো না? কেন, তোমার পড়াশোনা ভালো লাগে না? আর অবাক করা বিষয় হচ্ছে আমিও এবার একাদশ শ্রেণীতে পড়ছি। আমার পড়াশোনা করতে ভালো। আশা বেগম কাকুলির রুমের বারান্দায় এসে বললেন, কেন ভালো লাগবে? গাছে উঠে বসে থাকতে বললে তো ভালোই লাগবে। শুভ্রতা চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল আশা বেগমের দিকে। আশা বেগম টি টেবিলে চায়ের কাপ আর নুডলস দিয়ে মুখ ভেঙচি দিয়ে চলে যেতে নিল। তখন শুভ্রতা ওনার হাত ধরে টেনে বলল, শাশুড়ি, আপনি খাবেন না? আমাকে নিয়ে তোমার এত ভাবতে পরে বলবেন আমি শাশুড়ির খেয়াল রাখি না, হ্যান ত্যান আরো কত কিছু। এখন চুপ করে বসেন, আমি আপনার চা নিয়ে আসি। আশা বেগম কিছু বলতে নেবেন তার আগেই শুভ্রতা দৌড়ে চলে গেল। মুহূর্তের মধ্যেই খাবার নিয়ে চলে এলো। আশা বেগম মুখ ঘুরিয়ে বসে রইল। শুভ্রতা 1 চামচ নুডলস নিয়ে আশা বেগমের মুখে নিজের দিকে নিয়ে খাইয়ে দিল আর বলল, নেন খান। এখনো তো ঢং আমার ভালো লাগে না। আমার ক্ষুধা লেগেছে, একা একা খান এখন। বলেই মুখ ভেঙচি কেটে খেতে লাগলো শুভ্রতা। আশা বেগম মনে মনে হাসলেন আর ভাবলেন মেয়েটা পারেও বটে। এমন ব্যবহার করছে যেন তাদের কতদিন ছেড়ে। রাতে কাব্য বাসায় ফিরে সোজা নিজের রুমে চলে গেল। কাব্য মোবাইল রেখে তাওয়ালে নিয়ে চলে গেল ওয়াশরুমে।
আনিসুল চৌধুরী সোজা নিজের মায়ের রুমে চলে গেল। আঞ্জুমা বেগম আধশোয়া হয়ে টিভি দেখছিলেন। ছেলের ক্লান্ত মুখ দেখে মুচকি হেসে টিভি বন্ধ করে ছেলেকে কাছে ডাকলেন। আনিসুল চৌধুরী মুখ ছোট করে বললেন, মা, তোমাকে তো সব কথাই বলছিলাম। কাল রাতে শাহিন মারা গেছে। কিভাবে কি বলিস তুই? মা, সত্যি বলছি। কাল রাতে এমপির ছেলে শাহিনের ঘরে আগুন লাগিয়ে দেয়। সেখানে বলতে গিয়ে আনিসুল গলায় কথা আটকে যায়। কারো ফোপানো আওয়াজে দুজন দরজার দিকে তাকায়। শুভ্রতাকে দেখে দুজনেই চমকে ওঠে। আনিসুল চৌধুরী শুভ্রতাকে কিছু বলতে নেবেন, তার আগেই শুভ্রতা দৌড়ে চলে যায় কাব্যের রুমে। রুমে দরজা লাগিয়ে বেডে উল্টো হয়ে শুয়ে বালিশে মুখ গুজে হাউমাউ করে কান্না করতে লাগলো শুভ্রতা। আনিসুল চৌধুরী দরজা ধাক্কাতে থাকেন। শুভ্রতাকে নিয়ে সে চিন্তিত হয়ে পড়ে। কাব্য ওয়াশরুম থেকে বের হয়ে থমকে যায় শুভ্রতাকে এমন হাউমাউ করে কান্না করতে দেখে। কিছুক্ষণ ভেবে বিষয়টি বুঝতে পেরে ওর বাবাকে উদ্দেশ্য বাবা, আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি ওই দিকটা আনিসুল চৌধুরী কাব্যের কথায় চলে যায় নিজের রুমে। কাব্য ধীর পায়ে এগিয়ে যায় শুভ্রতার দিকে। শুভ্রতার কাঁধে আলতো করে স্পর্শ করে বলল, কান্না করো না। দেখো, কেউ তো আর সারা জীবন বেঁচে থাকে না। নিজেকে শক্ত করো। তোমাকে এমন করে কান্না করতে দেখলে কিন্তু তোমার বাবার কষ্ট লাগবে। কাব্যের কথায় শুভ্রতার কান্নার বেগ যেন আরো বেড়ে গেল। কাব্য ফুঁস করে একটা নিঃশ্বাস নিয়ে দুহাত ধরে টেনে তুলল শুভ্রতাকে। নিজের দুহাতের মাঝে শুভ্রতার মুখটা আবদ্ধ করে আলতো করে ওর চোখে নোনা জল মুছিয়ে দিয়ে বলল, দেখো শুভ্রতা, তুমি যত ভেঙে পড়বে, মানুষ তোমাকে আরও ভাঙতে চাইবে। মানুষ তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে আঘাত করবে। নিজেকে শক্ত করে শত্রুকে মোকাবেলা করতে পারলেই জীবন সুন্দর। বাস্তবতা অনেক কঠিন শুভ্রতা। কাব্য শুভ্রতার দুহাত নিজের হাতে আবদ্ধ করে বলল, আমি প্রমিস করছি, আমি এখন থেকে তোমার পাশে থাকব। তুমি আমাকে নিজের ফ্রেন্ড ভাব। হুট করে শুভ্রতা কাব্যকে জড়িয়ে ধরে ফোপাতে লাগলো। কাব্য এতে অবাক হয়নি। কাব্য আলতো হাতে শুভ্রতার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। খানিকক্ষণ পর কাব্য ধীর কণ্ঠে বলল, চলো শুভ্রতা, কিছু খেয়ে না, আমার ক্ষুধা নেই, আপনি খেয়ে কাব্য কিছু বলতে নেবে তার আগে দরজায় টোকা পড়ল। আশা বেগমের কণ্ঠে শুনে কাব্য উঠে গেল দরজা খুলতে। আশা বেগম খাবার প্লেট নিয়ে দাঁড়িয়েছিল। গম্ভীর কণ্ঠে কাব্যকে, যা গিয়ে খেয়ে নে, সবাই তোর অপেক্ষা করছে, আমি ওকে দেখে নিচ্ছি। কাব্য বাধ্য ছেলের মতো চলে গেল। আশা বেগম ধীর পায়ে রুমে প্রবেশ করে দেখল সুপ্রতা থ মেরে বসে আছে বেডের ওপর। একটা দীর্ঘশ্বাস ফেলে উনি খাবারটা বেডসাইড টেবিলে রেখে বসল শুভ্রতার সামনে বরাবর। গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তুমি যদি এখন না খাও তাহলে কিন্তু তোমার বাবা কষ্ট পাবেন। বাধ্য মেয়ের মতো খেয়ে নাও, কোনো কথা আমি শুনতে চাই না। সুব্রতা কিছু বলল না, চুপ করে বসে রইল। আশা বেগম ভাত মাখিয়ে সুব্রতার মুখের সামনে ধরল। সুব্রতা টলমলো চোখে তাকালো আশা বেগমের দিকে। আশা বেগমের গম্ভীর মুখের আড়ালে যে মমতাময়ী মায়ের রূপ আছে তা বুঝতে দেরি হলো না সুব্রতার। আশা বেগম জোর করে সুব্রতার মুখ ধরে খাইয়ে দিল। সুব্রতা কিছু বলতে গেলে আশা বেগমের ধমকানি খেয়ে দমে গেল। খাওয়ানো শেষে আশা বেগম বের হয়ে যেতেই কাব্যকে দরজায়, ধমকাধমকি করিস না। মায়ের কথা শুনে হাসলো কাব্য। কাব্যকে হাসতে দেখে আশা বেগম ভ্রু কুঁচ, এখানে হাসার কি হলো? নিজে এতক্ষণ যে ধমকাধমকি করলে তাতে কিছু হলো না, আবার আমাকে বলছো? ওটা আলাদা কথা। আমি ধমকাধমকি না করলে ও খাবারটা খাইতো না। পরে অসুস্থ হলে কি হতো? আমাকেই তো তোর বাবা দেখতে বলতো। কথাগুলো বলেই গটগট পায়ে চলে গেলেন আশা বেগম। কাব্য মায়ের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো। কাব্য লাইট অফ করতেই সুব্রতা বেড থেকে উঠে যেতে নিলেই কাব্য ওর হাত ধরে আটকিয়ে বলল, সোফায় যেতে হবে না তোমার। সুব্রতা গুটিসুটি মেরে বেডের বাম সাইডে শুয়ে পড়ল। কাব্য ড্রিম লাইট চালিয়ে দিয়ে বেডের ডান সাইডে আধশোয়া হয়ে সুব্রতার মাথায় হাত রাখল। সুব্রতা রিনরিনে কণ্ঠে বলল, আপনি ঘুমান, আমার জন্য চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি। তোমার এত কথা বলতে হবে না, চুপচাপ ঘুমাও। সুব্রতা আর কিছু বলল না, চোখ বন্ধ করে রইল। কিছুতেই ঘুম আসছে না সুব্রতার। সুব্রতা কাব্যর দিকে ফিরে দেখলো কাব্য সিলিং এর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সুব্রতা রিনরিনে, আপনি কি জানেন আমাদের হুট করে কেন বিয়ে হলো?
কাব্য ভ্রুকুচকে তাকালো শুভ্রতার দিকে। শুভ্রতা সিলিংয়ের দিকে সোজা হয়ে সেদিকে তাকিয়ে শুনুন তাহলে, আমি যখন কলেজে উঠি তখন থেকেই কাহিনী শুরু। আমাদের এলাকার এমপির ছেলে তীব্র, বড়লোকের অবাধ্য সন্তান বলা চলে। সে কলেজের সামনে মেয়েদের টিস করে বেড়াতো। ছেলেটা খারাপের সেরা বললেই চলে। যত খারাপ কাজ ছিল সব কাজই সে করত। সে যাই হোক, ওর দৃষ্টি আমার উপরেই পড়ে। সে আমাকে খারাপ কথা ও ইঙ্গিত করায় আমি ওকে একটা থাপ্পড় মারি। এইটা নিয়ে ও একদম ক্ষেপে ওঠে। বাসায় এসে হুমকি দিয়ে যায়, বাবাকে ডেকে আমাকে বিয়ে করার কথা বলে। আমার বাবা জানতেনও কেন বিয়ে করতে চাইছে। এর আগেও 2টা বউ ছিল যাদের বিয়ের পর সে খুন করে, কিন্তু এই কথা সবাই জানে, কিন্তু ক্ষমতার কাছে আর কি। সে যাই হোক, আমার বাবা যখন ওর প্রস্তাবে রাজি হয় তখন হুমকি দেয় আমাকে তুলে নিয়ে যাবে। পরে আমাদের বাসায় টাকা গয়না সব দেয়, বাবা সব কিছু ফিরিয়ে দেয়। ওই দিন রাতে বাবা আমাকে আপনার হাতে তুলে দেয়। উনি বলেন আমাকে না পেয়ে ওরা দমে যাবে। কথাগুলো গলায় যেন দলা পাকিয়ে আসছে শুভ্রতার। কাব্য বুঝতে পেরে কাত হয়ে শুভ্রতার দিকে হলো, ধীর কণ্ঠে বলে উঠল, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, তুমি চিন্তা করো না, ওর শাস্তি আল্লাহ নিজের হাতে দিবেন। তুমি শুধু আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে ওর শাস্তি ও পাবে। ইহকালে না পাক, পরকালে তো পাবেই পাবে। আল্লাহর উপর। শুভ্রতা পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেলল। কাব্য শুভ্রতার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কথাগুলো কাব্যকে বলে একটু হালকা লাগছে শুভ্রতার। চোখ বুজে এলো তার। কিছুক্ষণের মধ্যেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল সে। ড্রিম লাইটের মৃদু আলোতে স্নিগ্ধ লাগছে শুভ্রতাকে। ঘুমন্ত শুভ্রতার মুখে যেন চোখ আটকে গেল কাব্যের। কান্নাকাটি করায় চোখ মুখ ফুলে গেছে, তাতে যেন আরো সুন্দর লাগছে। এর আগে উপন্যাস গল্পের মেয়েদের ঘুমন্ত চেহারার সৌন্দর্যের বিবরণ দেখেছে, আজ নিজে চোখে দেখছে। উজ্জ্বল শ্যামবর্ণের মেয়েটাকে যেন এক অসম্ভব মোহনীয় নারী লাগছে। কাব্য শুভ্রতার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গিয়েছে টেরও পায়নি সে। সকালে মিষ্টি রোদ শুভ্রতার চোখে মুখে আছড়ে পড়তেই ঘুম ভেঙে গেল ওর। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 9:30 বাজে। হুড়মুড়িয়ে উঠল সে। এতক্ষণে কাব্যরা চলে গেছে। বেডসাইড টেবিলে একটা চিঠি দেখে ভ্রু কুঁচকালো শুভ্রতা। শুভ্রতা চিঠিটা হাতে নিয়ে দেখলো চিঠিতে লেখা, আজ থেকে না হয় আমাদের সম্পর্কের একটা নাম দেই, বন্ধুত্ব নামক সম্পর্কটা না স্থাপন করি। শুভ্রতা মুচকি হাসল। সে এখন থেকে শক্ত হবে। কাব্যের কথাগুলো মনে গেঁথে গেছে তার। সে যদি ভেঙে পড়ে তাহলে তার বাবা ভালো থাকবে না। শুভ্রতা ওয়াশরুম থেকে বের হয়ে চলে গেল বসার রুমে। আশা বেগম চশমা চোখে এটে খাতা দেখছেন। শুভ্রতা গিয়ে পাশের শাশুড়ি কি করছেন? খাতা দেখছি, পরীক্ষা। একটু দয়া মায়া করে খাতাগুলো দেখে। আশা বেগম ভ্রু কুঁচকে তাকালো শুভ্রতার দিকে। মেলা কষ্ট করে ওরা পড়াশোনা করে। তোমাকে আমি আমার কলেজে ভর্তি করিয়ে দিব, যাও। না না, আমার বিয়ে হয়ে গেছে, এখন আবার কেন পড়াশোনা করব শাশুড়ি? আমার পড়াশোনা ভালো লাগে না। ওটা ছাড়া আর যা বলবেন তাই শুনবো। তা হবে না, রেডি হয়ে এসো। তোমাকে পড়াশোনা শেষ করতে হবে। আমি কাব্যকেও বলে দিব ঢাকার কোম্পানির দায়িত্ব ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে এখানেই থাকতে। পরে তোমার পড়াশোনা শেষে না হয় তোমাকে। শুভ্রতা কিছু একটা ভেবে আশা বেগমের পাশে গিয়ে বসে বলল, না পড়লে কি হয় শাশুড়ি? আমি আপনার সেবা যত্ন করব, সংসার মন দিয়ে করবনি। আমাকে ছেড়ে দিন শাশুড়ি। আমি কিছু মানছি না। আমাদের বাসায় সবাই উচ্চশিক্ষিত, তোমাকেও পড়তে হবে। আমাদের বাসায় সার্ভেন্ট আছে কাজ করার জন্য। তোমাকে এখনই সংসারে মন দিতে হবে না। যখন সময় হবে তখন আমি নিজেই তোমাকে সব দায়িত্ব দিব। আর আমার সামনে এত বাহানা চলবে না। এখন গিয়ে রেডি হয়ে এসো। ও ভালো কথা, টেবিলে খাবার আছে, খেয়ে নাও ভালো মেয়ের মতো। দেরি হয়ে যাচ্ছে আমার, যাও। শুভ্রতা আর কিছু বলতে পারল না। বিড়বিড় করতে করতে চলে গেল খাবার টেবিলে। আশা বেগম হাসলেন শুভ্রতার কাজে। মেয়েটা যে মানিয়ে নিয়েছে নিজেকে, এতে শান্তি মিলছে তার। শুভ্রতা বকবক করতে করতে খাবার টেবিলে বসেছে দেখে কাকুলি ভ্রু কুঁচকে তাকালো শুভ্রতার দিকে। শুভ্রতা কপাল চাপড়া। আল্লাহ গো, কি শাশুড়ি দিলা গো! আমার পড়াশোনা নিয়ে লাগছে গো। আমার কপালটাই খারাপ। ওই ভাবলাম বিয়ে হয়ে গেছে আর পড়াশোনা করতে হবে না। এখনো তো আম্মুকে চিনোনি, তোমাকে যখন পড়াতে বসাবে তখন বুঝবে। আমাদের কলেজের সিনিয়র টিচার আম্মু, সবাই জমের মতো। শুভ্রতা চোখ বড় বড় করে তাকালো কাকুলির দিকে। অবাক কণ্ঠে বলল, কি বলছো? উনি আমাকে?
পড়াতেই বসাবেন? এখন তাড়াতাড়ি খেয়ে নাও, তাছাড়া আম্মু আবার। শুভ্রতা মুখ বাঁকিয়ে খেতে লাগলো। কান মাথা ভো ভো করছে, আবারও তাকে পড়তে হবে। তার শাশুড়ি ওকে পড়াতে বসলে ও শেষ, এগুলোই ভাবছিল সুব্রতা। তখনই কলিং বেল বেজে উঠল। এক সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিল। সুব্রতা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল দরজার দিকে। লম্বা শ্যামবর্ণের একটা ছেলে, দেখতে আনিসুল চৌধুরীর মতো কিছুটা। কাকুলি ভাইয়া বলে দৌড়ে গেল। সুব্রতা চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। পাশে থাকা একটা আধ বয়সী সার্ভেন্ট ললিতাকে জিজ্ঞাসা করল, আন্টি? ললিতা সামনে তাকিয়ে আবারও টেবিল গোছাতে গোছাতে জবাব দিল, উনি কিরণ চৌধুরী, স্যারের ছোট ছেলে, মানে আপনার দেওয়ার হয়। ও, তা উনি কোথায় ছিল এই কয়েকদিন? ঘুরতে গিয়েছিলেন বিদেশে। ও, যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। ললিত তোকে খাবার দিবেনি, আমি কলেজ যাব একটু পর, রেডি হয়ে গিয়ে। কিরণ কিছু না বলে সামনে এগোতেই শুভ্রতাকে দেখতে পেল। সে ভ্রু কুঁচকে কাকুলির দিকে তাকাতেই দা ভাই, বউ তো। কিরণ শুধু গম্ভীর কণ্ঠে ও বলে নিজের রুমে চলে গেল। সুব্রতা কিরণের যাওয়ার দিকে এক পলক তাকিয়ে কাকুলির দিকে, তোমাদের পরিবারের সবাই এমন কেন? কেমন? এই যে সবাই কেমন গম্ভীর, মুখটাকে বাংলার পাঁচের মতো করে রাখে। পরিস্থিতি হয়তো এমন করে দিচ্ছে, সে যাই হোক, রেডি হয়ে। শুভ্রতা দপদপ পায়ে চলে গেল নিজের রুমে। ইচ্ছা না থাকা সত্ত্বেও কাকুলি শুভ্রতার কাছে হাসল। কলেজে পৌঁছে কাকুলি চলে গেল ক্লাসে। আশা বেগমের পেছনে পেছনে যেতে লাগলো শুভ্রতা। কলেজের স্টুডেন্টরা সালাম দিচ্ছে আশা বেগমকে ভয়ে ভয়ে। আশা বেগম গম্ভীর কণ্ঠে সালামের উত্তর নিচ্ছেন। ভর্তির কাজ সম্পন্ন করে আশা বেগম শুভ্রতার হাত ধরে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। আজ তার ক্লাস নেই, শুভ্রতাকে ভর্তি করানোর জন্যই উনি এসেছে। রাস্তার ধারের ফুচকার দোকানের দিকে তাকিয়ে আছে শুভ্রতা। আশা বেগম গম্ভীর কণ্ঠে বললেন, এগুলো অস্বাস্থ্যকর, আমি তোমাকে কিছুক্ষণ পর রেস্টুরেন্ট থেকে কিনে দিবনে, এখন আশা বেগম গাড়িতে শুভ্রতাকে বসিয়ে নিজে বসে সামনের দিকে তাকিয়ে বলল, আমি মিথ্যা কথা বলি না। শুভ্রতা খুশি মনে জানালা দিয়ে বাইরের পরিবেশ দেখতে লাগলো। আশা বেগম শুভ্রতাকে মার্কেটে নিয়ে গিয়ে কিছু কেনাকাটা করে দিলেন। বই খাতা যা যা দরকার সব কিনলেন। যাওয়ার সময় রেস্টুরেন্ট থেকে ফুচকাও কিনে নিলেন। সন্ধ্যায় ক্লান্ত শরীরে নিজের রুমে এসে কাব্য দেখল শুভ্রতা কান ধরে দাঁড়িয়ে আছে। আশা বেগম সামনের সোফায় মুখ গম্ভীর করে বসে আছেন। শুভ্রতাকে এমন অসহায় অবস্থায় দেখে হুট করে ফিক করে হেসে দিল কাব্য। আশা বেগম আর শুভ্রতা দরজার দিকে তাকাতেই কাব্য নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে হো হো করে হেসে দিল। কাব্যকে মুখ ভেঙচি কেটে অন্যদিকে তাকালো শুভ্রতা। কাব্য ওর মাকে বলল, ওকে এমন করে কান। আর বলিস না, ওকে পড়াচ্ছিলাম। সে যাই হোক, ফ্রেশ হয়ে নে, কিরণ আসছে একসঙ্গে। আজকের মতো ওকে ছেড়ে দাও আম্মু, বেচারাকে প্রথম দিন একটু মাপ দাও। যাও, আজকে তোমার ছুটি, কাল থেকে কলেজ। বলেই শুভ্রতার উত্তরের অপেক্ষা না করে আশা বেগম চলে গেলেন। শুভ্রতা ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে কোমরে হাত রেখে বলল, আপনি হাসলেন কেন? হাসি আসলে কি হাসা যাবে না? আমার কান ধরে থাকতে থাকতে কান, হাত, পা সব ব্যথা করছে, আর আপনি হাসি আসলো বলে হেসে দিলেন? বদলোক। পড়া না পারলে তো এমন হবেই। আপনার সঙ্গে আর কথা নেই, যান। বলেই গটগট পায়ে রুম ত্যাগ করল শুভ্রতা। কাব্য হেসে চলে গেল ফ্রেশ হতে। কিরণের রুমের সামনে আসতেই পা থেমে গেল শুভ্রতার। মৃদুসুরে গান ভেসে আসে। শুভ্রতা চুপ করে শোতে লাগলো। কিরণ খালি গলায় গান গাইছে, বৃষ্টিটাকে জড়িয়ে ধরে আজও কেঁদেছি, চোখের পানি মুছে দিবে বলে আর ভাবিনি, এখন আমি অনেক ভালো, তোমায় ছাড়া থাকতে পারি, এখন আমি অনেক ভালো, তোমায় ছাড়া থাকতে পারি। শুভ্রতা কপাল কুঁচকে ভাবলো, এর তো কোনো ঘাবলা আছেই আছে। ছেলেটার হাবভাব ভালো লাগছে না, ছ্যাঁকা খাইছে না। ভাবতে ভাবতে কাকুলির রুমে চলে গেল। কাকুলি পড়ছিল দেখে শুভ্রতা কোনো কথা না বলে বসে পড়লেও বেডে, গালে হাত রেখে। কাকুলি আর চোখে ওর দিকে তাকিয়ে পড়া শেষ করল। পড়া শেষ করে শুভ্রতা,
কি হয়েছে? তুমি কি ভাবছো? তোমার ছোট ভাই মনে হয় ছ্যাঁকা খাইছে। তুমি কিভাবে বুঝলে? ওনার রুমের সামনে থেকে ঘুরে এসো, বুঝতে। কাকুলি অবাক হয়ে ওর ছোট্ট ভাইয়ের রুমের সামনে থেকে ঘুরে আবার চলে এলো। আবার সুব্রতার পাশে বসে বলল, ভাইয়া তো গান গাচ্ছে। উনি ফিলিংস নিয়ে গান গাচ্ছেন, এর মানে বোঝো। কাকুলি কিছু বলতে নেবে তার আগেই সুব্রতা কারো গাঁটটা খেয়ে আহ করে উঠল। মাথায় হাত রেখে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, কে রে এত বড় সাহস আমার মাথায়? পেছনে ফিরে কাব্যকে দেখে চুপ করে গেল সুব্রতা। কাব্য বুকে হাত গুজে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ওর দিকে। কাব্য সন্দেহ নিয়ে বলল, তোমার এত বুদ্ধি কোথায়? সুব্রতা আমতা আমতা করতে লাগলো। কিরণ দরজায় ঠেস দিয়ে, দাদা ভাই, তুমি এই পিচ্চিটাকে বিয়ে করলে শেষমেশ? ও তো বুঝতেও পারলো না আমার কত ট্যালেন্ট। আমি ফিলিংস নিয়ে গান গাইছি, তাই আমি ছ্যাঁকা খাইছি। কি যুগ! সুব্রতা দাঁত কিটমিট করলো। কাব্য ফুস করে সবই আমার কপালের দোষ। কিরণ কাকুলির কাছে গিয়ে ওর চুল টেনে বলল, কিরে মশা, নতুন বান্ধবী পেয়ে? ভাইয়া তুই সবসময় আমার চুলের সাথে লাগিস। লাগে না আমার? কোথায় এতদিন পর বাসায় আসলাম, কিছু বানিয়ে খাবি তা না কানের কাছে। আমার কত ঠেকা তোর জন্য রান্না করি, আর তুই ভুল ধরিস। সুব্রতা চুপ করে ছিল। কাব্য ওর পাশ থেকে বলল, আর কত মুখ ফুলিয়ে রাখবে বলো তো? একদম পেতনির মতো লাগছে। সুব্রতা কাটকাট দৃষ্টিতে তাকালো কাব্যের দিকে। কিছু না বলে চলে গেল রুম ছেড়ে। কাব্য হাসলো সুব্রতার যাওয়ার দিকে তাকিয়ে। রাতের খাওয়া শেষ করে কাব্য কিরণের রুমে গেল। কিছু কথা বলে নিজের রুমের দিকে রওনা হলো। রুমে এসে রুম অন্ধকার দেখে লাইট জ্বালালো। সুব্রতা রুমে না দেখে কপাল কুঁচকালো যে। বাইরে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। কাব্য এগিয়ে গেল বারান্দার দিকে। যা ভেবেছিল তাই। বারান্দার গ্রিল ধরে সুব্রতা দাঁড়িয়ে আছে বাইরের দিকে তাকিয়ে। কাব্য ধীর পায়ে গিয়ে সুব্রতার পাশে দাঁড়ালো। বৃষ্টির পানি সুব্রতার কোমল মুখে আছড়ে পড়ছে। কাব্য সেদিকে তাকিয়ে বলল, এই জন্যই হয়তো সবাই বৃষ্টিকে এতটা পছন্দ করে। কি সুন্দরভাবে নিজের কষ্টটাকে বৃষ্টির মাধ্যমে বিলিয়ে দেওয়া হয়, কেউ বুঝতেও পারে না। সুব্রতা অবাক চোখে তাকালো কাব্যর দিকে। কাব্য এই বৃষ্টি ক্লান্ত শহরে সকলে ব্যস্ত নিজের দুঃখ বিলাস করতে। বৃষ্টিটাকে উপভোগ করতে হয়। মানুষের জীবন যেমন ক্ষণস্থায়ী, তেমনি সুখ দুঃখ ক্ষণস্থায়ী। যতদিন এই রহস্যময় পৃথিবীতে নিজেকে ভালোবেসে প্রতিটা মুহূর্ত উপভোগ করতে পারলে জীবন সুন্দর থাক। কিছু দুঃখ কষ্ট। কাব্য সুব্রতার হাত ধরতে কেঁপে উঠল সুব্রতা। কাব্য সেই দিকে পাত্তা না দিয়ে ওকে বারান্দায় থাকা দোলনায় নিয়ে গিয়ে বসালো। বারান্দায় থাকা বেলি ফুলের ছোট্ট গাছটাতে একটা ফুল ধরেছে। বৃষ্টির সুগন্ধ আর বেলি ফুলের স্নিগ্ধ সুবাস মিলে এক মনোমুগ্ধকর সুগন্ধ এসে আছড়ে পড়ছে কাব্যের নাকে। কাব্য প্রাণ ভরে সেই সুবাস নিয়ে বলল, তুমি কি মনে করেছো তুমি সারাদিন সবার সঙ্গে স্বাভাবিক ছিলে বলেই তুমি সবকিছু মানিয়ে নিয়েছো? আমি জানি তোমার সূক্ষ্ম হাসির মাঝেই আপনজন হারানোর তীব্র কষ্ট কাজ করছে। তুমি আমাকে নিজের বন্ধু ভেবে সব কিছু ভাগ করে নিতেই পারো। জানো তো, তুমি যদি আমার কাছে কষ্ট ভাগ করে নাও তাহলে আমি হয়তো অতটা অনুভব করতে পারবো না, কিন্তু তুমি অনেকটা হালকা হবে, এটা আমি বলতে পারি। সুব্রতা নিজের অজাতেই কাব্যের কাঁধে মাথা রাখল। কাব্য বুঝতে পারল বাচ্চা মেয়েটার উপর দিয়ে কি চাপ যাচ্ছে। তার এই কাঠটা প্রয়োজন ছিল। সুব্রতা, আমার জন্মের সময় আমার মা আমাকে ছেড়ে চলে যায়। বাবা তারপর আর দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, শুধুমাত্র আমার অযত্ন হবে বলে। আমি ছোটবেলা থেকে মায়ের আদর পাইনি, কিন্তু আমার বাবা আমাকে ভালোবাসার কোনো কমতি কোনোদিনও অনুভব করতেই দেয়নি। আজ উনি নেই, আমাকে ছেড়ে চলে গেছে অনেক দূরে। আমি কিছুতেই মেনে নিতে। কাব্য নিজের হাত সুব্রতার মাথায় রাখলো। সুব্রতা আবারও বলতে লাগলো, আপনার পরিবারের সবাই অনেক ভালো। আমাদের বিয়েটা স্বাভাবিক না হলেও এত তাড়াতাড়ি যে ওনারা আমাকে আপন করে নেবেন আমি ভাবতেও পারিনি। বিশেষ করে আপনার মা, ওনাকে আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমি কোনোদিন মায়ের মতো কাউকে পাইনি, কিন্তু আপনার মায়ের থেকে আমি মা গন্ধ পাই। আমার মা এমনই, ওনার রাগারাগির মাঝেই ভালোবাসা। অনেকটা সময় কেটে গেল ওদের নীরব নিরিবিলিতে। বৃষ্টি এত করে থেমে গেছে। মৃদু ঠান্ডা বাতাস বইছে। কাব্য নীরবতা চলো
ঘুমাতে হবে। তোমাকে আবার কালকে কলেজ যেতে হবে। আর কিছু সময় থাকি। না না, রাত 12:30 বাজে, এখন ঘুমাতে চলো, কাল আবার গল্প করা হবে। রুমে আসতেই শুভ্রতা সোফায় ঘুমোতে যাবে, তার আমার বিছানা কি এতই ছোট হয়ে গেছে যে তোর মতো বাচ্চার বিছানায় জায়গা হবে না? প্রথম দিন কে যেন বলেছিল আমার বিছানায় তোমার জায়গা হবে না, তুমি সোফায় গিয়ে ঘুমাও, হ্যান ত্যান কত ধমকা। আরে ওই দিন আমার মাথা গরম ছিল, তাই ধমকাধমকি করে ফেলেছি, এটা ভুলে যাও। ধরুন আপনি একজনকে খুন করেছেন, এখন আপনি কি তাকে ফিরিয়ে আনতে পারবেন? এখানে খুন টুন কোথায় থেকে আসলো? আরে যা বলছি তার উত্তর দিন। ফিরিয়ে আনতে পারবো, কারণ আমি হুদাই খুন করতে যাব কেন? আরে মিয়া, আপনি সোজা কথা সোজা উত্তর দিতে পারেন না। সে যাই হোক, আপনি সেই খুন করা মানুষকে ফিরিয়ে আনতে পারবেন না, তেমনি কথা একবার যা বলবেন তা ফেরাতে পারবেন না। সেহেতু আপনার তো উচিত কথা বলার সময় ভেবেচিন্তে বলা। সে যাই হোক, রাগের সময় যদি নিজের কথাই কন্ট্রোল করতে না পারেন তাহলে আর কি করলেন জীবনে? একটু বেশি কথা হয়ে যাচ্ছে তোমার, শুভ্রতা। আমার কাজের জন্য সরি, এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো। শুভ্রতা মুখ ভেঙচি কেটে বেডের এক সাইডে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। কাব্য চুপচাপ অন্যদিকে পাশ হয়ে শুয়ে পড়ল। সকাল হতেই ঘুম ভেঙে গেল কাব্যের। চোখ পিটপিট করে তাকাতেই হুট করে একটা হাতের বাড়ি খেতেই থতমত খেলো কাব্য। শুভ্রতার হাত সরিয়ে কাব্য উঠে বসল। শুভ্রতার শোয়ার স্টাইল দেখে চোখ কপালে উঠে গেল কাব্যের। আর একটু হলেই সে খাট থেকে পড়ে যেত। শুভ্রতা সারা বিছানা নিয়ে শুয়ে আছে। কাব্য ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে চলে গেল ওয়াশরুমে। শুভ্রতা পড়ে পড়ে ঘুমাচ্ছিল। দরজা ধাক্কানোর আওয়াজে ধরফড়িয়ে উঠল সে। দৌড়ে গিয়ে দরজা খুলতেই ললিতাকে দেখতে পেল। শুভ্রতা বুকে ফু দিয়ে, আরে ললিতা আন্টি, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। আমি তো ম্যাডাম, আমাকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তারপর আবার কলেজের জন্য রেডি হতে হবে তোমার। তুমি কি কলেজের কথা ভুলে? শুভ্রতা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো আসলেই দেরি হয়ে গেছে। কপাল চাপড়ে, আন্টি আমার তো মনেই ছিল না, তুমি যাও আমি যাচ্ছি। ললিতা চলে গেলেন। শুভ্রতা পেছনে ঘুরতেই শুধু তাওয়ালে পড়া অবস্থায় কাব্যকে দেখে তার চোখ কপালে উঠে গেল। চোখ বড় বড়। সকাল সকাল আপনার আবার কি হলো? এমন অবতার হয়ে দাঁড়িয়ে আছেন যে? আপনি সকাল সকাল খালি টাওয়াল পরে ঘুরে বেড়াচ্ছেন? কাব্য কাভার থেকে শার্ট প্যান্ট বের করতে করতে বলল, শাওয়ার নিলাম, অফিসে যাব না, আর আমার রুমে আমি টাওয়েল পরে থাকলে কি সমস্যা? আপনার মনে নাই রুমে শুধু আপনি? তো তুমি এমন ভাব করছো যেন আমি টাওয়েলও পরিনি। শুভ্রতার চোখ আরো বড় হয়ে গেল। কাব্য ওর দিকে তাকিয়ে বলল, এবার কিন্তু আর ললিতা আন্টি আসবে না, আম্মুই আসবে। শুভ্রতার হুঁশ হতেই সে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। শুভ্রতার যাওয়ার দিকে তাকিয়ে হো হো করে হেসে দিল কাব্য। কাব্য অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলো। কিছুক্ষণ বাদে শুভ্রতা ওয়াশরুম থেকে বেরিয়ে আবারও দৌড় দিল খাবার টেবিলের দিকে। শুভ্রতা দৌড়ে রুম থেকে বের হচ্ছিল, তখন কাকুলি ওকে ডেকে বলল, আরে ভাবি, আসতে চাও, দাঁড়াও একসঙ্গে যাই। না না, দেরি হয়ে গেছে। কাকুলি কিছু বলতে নেবে তার আগেই শুভ্রতা সেখান থেকে দৌড়। শুভ্রতা খাবার টেবিলে এসে দেখলো সেখানে অলরেডি আঞ্জুমা বেগম, আনিসুল চৌধুরী, আশা বেগম আর কিরণ বসে আছে। ওরা সবাই ওর দিকে তাকাতেই শুভ্রতা দাঁত বের করে হাসলো। আশা বেগম শুভ্রতার দিকে একবার তাকিয়ে খাওয়াতে মন দিল। কাকুলিও বসে পড়ল। আনিসুল চৌধুরী বললেন, শুভ্রার মা, তোর কোনো সমস্যা হচ্ছে না তো? না না আব্বু, আমার কোনো সমস্যা হচ্ছে। কাব্য এসে শুভ্রতার পাশের চেয়ারে বসল। আশা বেগম আনিসুল চৌধুরীকে বল, কাব্যের শিফট এখানেই করে দিলে ভালো হয়। ঢাকার অফিসের দায়িত্ব অন্য কাউকে দিয়ে দাও, পরে না হয় কাব্য ওখানে। আচ্ছা, আমি দেখছি। কাব্যকে আশা বেগম আগের দিন বলাতে ও আর কিছু বলল না। আর সে জানে ওর আম্মু যা বলে তা করে, কিছু বলে লাভ নাই। আনিসুল চৌধুরী আর কাব্য অফিসে চলে গেল। আঞ্জুমা বেগম রুমে চলে গেলেন। আশা বেগম শুভ্রতা আর কাকুলিকে নিয়ে কলেজে চলে গেলেন। কিরণ চুপচাপ নিচের রুমে বসেছিল। তার ফোনটা বেজে উঠতেই কিরণ রিসিভ করে বলল, চিত্রলেখা, তুমি আজ 8 দিন পর আমাকে কল করলে। তোমার কি একবারও আমার কথা মনে পড়েনি? আজ
বিকালে একটু দেখা করতে পারবে? তুমি কান্না করেছো? চিত্রলেখা খট করে কল কেটে দিল। কিরণের কপাল কুঁচকে এলো। সে ভাবতে লাগলো কি হয়েছে হঠাৎ চিত্রলেখার। চিত্রলেখা তো সহজে কান্না করে না, কি হলো তার? কিরণের ভাবনায় ছেদ ঘটল আঞ্জুমা বেগমের ডাকে। কিরণ নিজেকে স্বাভাবিক রেখে হেসে বলল, দাদিমা, তুমি আসতে গেলে কেন? আমাকে ডাকতে, আমি চলে যেতে। কতদিন তোর সঙ্গে গল্প করি না বাচ্চা, তাই চলে এলাম। দেখলাম তুইও এমনি বসে আছিস। কিরণ আঞ্জুমা বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আঞ্জুমা বেগম মুচকি হেসে কিরণের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মেয়েটাকে অনেক ভালোবাসিস তাই না? কোন মেয়ে দাদিমা? তোকে সেই ছোটবেলা থেকেই নিজের হাতে বড় করেছি। তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না? তোর ভার্সিটির জুনিয়র যে মেয়েটা ছিল, নামটা কি? কিরণ চুপ করে রয়েছে। আঞ্জুমা বেগম ভেবে, ও হে, মনে পড়েছে, চিত্রলেখা। কিরণ ধপ করে উঠে বসল। আঞ্জুমা বেগম একটু জোরেই হেসে দিল। তোর দাদা ভাইয়ের তো হুট করে বিয়ে হয়ে গেল, তুই এবার একটা ব্যবস্থা কর, ধুমধাম করে বিয়ে দিই তো। কিন্তু দাদিমা, চিত্রলেখা কেন যে কান্না করছিল, বেশ কয়েকদিন ওর সঙ্গে আমার কথা হয়নি, এখন আবার কান্না করছি। কি যে হলো, টেনশন হচ্ছে আমার। কল করে কি বললো? বিকালে দেখা। আঞ্জুমা বেগম আবারও কিরণের মাথা নিজের কোলে নিয়ে বললেন, চিন্তা করিস না, যা হবে ভালো হবে, আর বিকালে তো যাচ্ছি। কিরণ চুপ করে রইল। বিকেলে কাকলির রুমে জানালা দিয়ে সুব্রতা ভ্রুকুচকে তাকিয়ে আছে বাড়ির পেছনের দিকে। কাকলি সুব্রতার গাড়ে হাত রেখে বলল, তুমি কি পদ্মজা উপন্যাসের পাতাল ঘরের কথা ভাবছ? কিন্তু ভেবে লাভ নেই, কারণ ওখানে কোনো কিছুই নেই। তুমি কিভাবে বুঝলে আমি যখন পড়েছিলাম তখন প্রায় সব সময় আমারও এমন মনে হতো। আর আমি কালকে বিকেলে আমার বুক সেলফ থেকে বই দেখছি। কাকলির কথা শুনে সুব্রতা হাসল। কাকলিও হেসে দিল। চলো একটু বাগান থেকে ঘুরে আসি, প্রাইভেটে যেতে হবে আবার। এখন আবার প্রাইভেটেও যেতে হবে? কাকলি নিজের ওড়নাটা ঠিক করতে করতে বলল, তো এখন যাই তাহলে। সুব্রতা মুখ ফুলিয়ে কাকুলির সঙ্গে যেতে লাগলো। বসার ঘরে যেতে আশা বেগম বলে উঠলেন, আজ তোমাদের প্রাইভেট যেতে হবে না, টিচার বন্ধ দিয়ে দিয়েছে, কেবলই কল করে জানিয়ে দিল আমাকে। সুব্রতা খুশিতে আশা বেগমের কাছে গিয়ে ওনার গালে টুক করে একটা চুমু দিয়ে লাফাতে লাফাতে চলে গেল। কাকুলিও ওর পিছু পিছু চলে গেল। আশা বেগম সুব্রতার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে মনে মনে, পাগলি একটা। আঞ্জুমা বেগম পাশেই বসেছিল, উনি সবটাই দেখছিলেন। উনি আশা বেগমকে বললেন, মেয়েটার এখনো বাচ্চা মজায়নি, ছোট থেকে মায়ের আদর পাইনি, তুই এমন করে। আম্মা, আমি তো আপনার কাছ থেকেই সবটা শিখেছি। আপনি তো আমাকে সবসময় নিজের মেয়ের মতোই আগলে রেখেছেন। আপনার মতো হয়তো পারবো না, কিন্তু আমি চেষ্টা করব। তোমাদের ভালো হোক এই দোয়াই করি, তোমার সংসার যেন এমনি শান্তিতে পরিপূর্ণ। কাকুলি আর সুব্রতা বাগানের ছাউনি দেওয়া জায়গায় বসে আছে আর চা খাচ্ছে। আজ আকাশটা বড্ড সুন্দর লাগছে সুব্রতার। মেঘগুলো সুন্দর আকাশে ভেসে বেড়াচ্ছে। সুব্রতা কি যেন ভেবে, আম খাবে? এখন আম কোথায় পাবে? আম্মুকে বলে দিবনি রাতে। আরে রাখো এসব, বাজার থেকে আনলে কি আর মজা হয়। কাকুলি চোখ ছোট ছোট করে তাকালো সুব্রতার দিকে। সুব্রতা আশেপাশে খুঁজে একটা পাথর নিয়ে আম গাছে ছুঁড়ে দিল। সঙ্গে সঙ্গে দুটো আম গাছ থেকে পড়ল। সুব্রতা মুচকি হেসে আম দুটো তুলে আবারও ছাউনিতে চলে গেল। কাকুলির কাছে আমগুলো দিয়ে বলল, আমগুলো রাখো, আমি বাড়ির ভেতর থেকে লবণ মরিচ নিয়ে। বলেই দৌড় দিল সুব্রতা। কাকুলি শুধু ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল সুব্রতার যাওয়ার দিকে। সুব্রতা বাড়িতে ঢুকে দেখল আশা বেগম মন দিয়ে কি যেন করছে সোফায় বসে। সুব্রতা মনে সাহস নিয়ে পরপর কয়েকটা নিঃশ্বাস ছেড়ে ধীর পায়ে যেতে লাগলো রান্নাঘরের দিকে। সুব্রতা একটা ছোট্ট বাটিতে মরিচ গুঁড়ো আর লবণ নিয়ে নিজের ওড়না দিয়ে খুব সতর্কতার সাথে লুকিয়ে নিল। আবার চারপাশে চোখ বুলিয়ে দেখে নিল সে। ধীর পায়ে রান্নাঘর থেকে বসার রুমে আসতেই দেখল আশা বেগম আগের অবস্থায় আছেন। সুব্রতা ধীর পায়ে যেতে নিলেই হুট করেই তার পা থেমে যায় আশা বেগমের কণ্ঠে। আশা বেগম বললেন, খাচ্ছ খাও, কিন্তু বেশি খেও না। বলেই ভোদর দিল। বসার রুমে পেরোতেই বুকে ফু দিল সুব্রতা। নিজেকে স্বাভাবিক করে চলে গেল সে বাগানের দিকে। কিরণ বসে আছে ঝিলের ধারে চিত্রলেখার অপেক্ষায়।
আজ সে তাড়াতাড়ি চলে এসেছে, এখনো আসছে না কেন চিত্রলেখা? ভাবতে ভাবতে চিত্রলেখার রিনরিনে কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকালো কিরণ। কিরণ বসে আছে ঝিলের ধারে চিত্রলেখার অপেক্ষায়। আজ সে তাড়াতাড়ি চলে এসেছে, এখনো আসে না কেন চিত্রলেখা? ভাবতে ভাবতে চিত্রলেখা রিনরিনে কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকালো কিরণ। চিত্রলেখার ফোলা ফোলা চোখ মুখ দেখে আটকে উঠল কিরণ। মুহূর্তেই যেন অস্থিরতা বেড়ে উঠল তার। চিত্রলেখা নিজের সাদা রঙের ওনা কপালে থাকা ঘাম মুছে ঝিলের পাশে থমকে থাকা কিরণের পাশে বসল। কিরণ, কি হলো চিত্রলেখা, তোমাকে এত অস্বাভাবিক? তোমার কথা বলেছিলাম আম্মুকে। উনি কি বললেন? চিত্রলেখা পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমার আম্মু ছোটবেলা থেকে আমাকে আর আমার ভাইয়াকে একা হাতে মানুষ করেছেন। বাবা নামক স্বার্থপর মানুষটা আর আমি আর আমার ভাই যখন খুব ছোট, তখনই উনি আমাদের ছেড়ে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে ছেড়ে চলে যায় আমাদের ছেড়ে। আমার বাবা মা ভালোবেসে বিয়ে করায় আমার মায়ের দিকের পরিবার আমাদের খোঁজ অব্দি নেয়নি। তখন থেকেই আমার মায়ের ভালোবাসার উপর থেকে বেশি। কিরণ যেন আরো বেশি উত্তেজিত হয়ে ওঠে। হুট করে সে চিত্রলেখার ডান হাতটা নিজের দু হাতের মধ্যে আবদ্ধ করে নিজের কপালে ছোঁয়ালো। চিত্রলেখা দীর্ঘশ্বাস ফেলল। চিত্রলেখার নিজেকে আজ খুব অসহায় লাগছে। এর আগে অনেক খারাপ পরিস্থিতি এসেছে, কোথায় এমন তো লাগেনি। আজ কেন কথাগুলো গলায় এসে দলা পাকিয়ে যাচ্ছে তার? কিরণকে কিভাবে বলছে সে? কিরণ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। চিত্রলেখা কি বলবে তা কিছুটা আন্দাজ করতে পারছে সে, কিন্তু মনে প্রাণে সে চাইছে সেই আন্দাজ যেন ঠিক না হয়। সে তাহলে সহ্য করবে কিভাবে? শরীর থরথর করে কাঁপছে তার। চারিপাশে পিনপতন নীরবতা। সেই নীরবতা কাটিয়ে চিত্রলেখা বল, আম্মু মেনে নেবে না। হুট করে শক্ত করে ধরে থাকা চিত্রলেখার হাত ছেড়ে দিল। পাশে থাকা ঘাস খামচে ধরল সে। চিত্রলেখা ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে রইল কিরণের দিকে। কিরণের দৃষ্টি আবদ্ধ ছিল স্বচ্ছ পানির দিকে। চিত্রলেখা হাত ঘড়িতে তাকিয়ে বলল, 6টা বাজে কিরণ, আবার দেখ। চুপ, আর একটা কথাও আমি শুনতে চাই না, চলে যাই এখান থেকে। চিত্রলেখার চোখের কোণে জমে থাকা নোনা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। কিরণের এই রূপ তার অচেনা। কিরণ কখনোই তার সঙ্গে উঁচু গলায় কথা বলেনি। ছেলেটা শান্তশিষ্ট। হুট করে রেগে যাওয়ায় চমকে উঠল চিত্রলেখা। চিত্রলেখা কিরণের হাত ধরতে নিবে তার আগে হনহনিয়ে চলে গেল কিরণ। চিত্রলেখা কান্না ভেজা চোখে তাকিয়ে রইল কিরণের যাওয়ার দিকে। কিরণ উন্মাদের মতো বাইক চালাচ্ছে, তাকে পাগল পাগল দেখাচ্ছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে চিত্রলেখার কান্না ভেজা মুখ। সুব্রতা কাকুলির কাছ থেকে আম নিয়ে লবণ মরিচ দিয়ে খেতে লাগলো। কাকুলিও খাচ্ছে তার সঙ্গে। কাকুলির ফোন বেজে উঠতেই সুব্রতা কপাল কুঁচকে তাকালো সেদিকে। কাকুলি কল রিসিভ করতে অপর পাশ থেকে কাব্য বলল, তোরা কোথায় প্রাইভেটে গেছিস নাকি? গেলে ওখানেই থাক, আমি অফিস থেকে বের হয়ে। দাভাই আজ তো প্রাইভেট ছিল না, আমরা বাসায় আছি। ও ফাঁকিবাজ তাহলে বেঁচে গেছে। ওই মিয়ার মিয়া, কে ফাঁকিবাজ? আপনি ফাঁকিবাজ। কাব্য তাড়াতাড়ি করে কল কেটে দিল। সে বুঝতে পারেনি যে সুব্রতা শুনতে পাবে তার কথা। হাসলো সে, আবার নিজেকেই নিজে প্রশ্ন করলো সে হাসলো কেন। কিন্তু অনেক ভেবেও যখন কুল কিনারা পেল না, তখন আর সেদিকে পাত্তা না দিয়ে গাড়ি চালাতে লাগলো। সুব্রতা আর কাকুলি ছাউনিতে বসেছিল। তখন সামনে দিয়ে গট গট পাই কিরণ চলে গেল। কাকুলি কয়েকবার ডাকলো, কিন্তু উত্তর দিল না কিরণ। কাকুলি অবাক হলো কিরণের আচরণে। হঠাৎ করে কি হলো তার ভাইয়ের? সুব্রতার কথায় ভাবনার ছেদ ঘটল। সুব্রতা বলে উঠল, ওনাকে এমন দেখাচ্ছিল কেন? তাই তো বুঝতে পারছি না। কিরণকে এমনভাবে বাসায় ঢুকতে দেখে আঞ্জুমা বেগমের মুখ চুপসে গেল। তবে কি মেয়েটা ধোকা দিল? এগুলো ভাবনায় তার মাথায় ঘুরঘুর করছে। আঞ্জুমা বেগমের ভাবনায় ছেদ ঘটল ধাম করে দরজা লাগানোর শব্দে। কি হবে এখন তাই উনি ভাবতে লাগলেন। কাব্যের বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। কাব্য বাড়িতে ঢুকে কারো শব্দ না পেয়ে কপাল কুঁচকে এগিয়ে গেল কাকুলির রুমের দিকে। আশা বেগম কাঠের স্কেল হাতে চোখে চশমা এঁটে বসে আছেন কাকুলি আর সুব্রতার সামনে। কাকুলি পৌঁছে, কিন্তু সুব্রতা শুধু ঠোঁট উল্টাচ্ছে। কাব্য কি যেন মনে করে ফোনটা বের করে ফটাফট কয়েকটা ছবি তুলে নিল সুব্রতার। ফোনটা পকেটে রেখে গলা পরিষ্কার করে বল, আম্মু।
আশা বেগম ঘুরে তাকালো কাব্যের দিকে। সুব্রতাও তাকালো। আশা বেগম গম্ভীর কণ্ঠে সুব্রতাকে বললেন, ওর দিকে তাকিয়ে লাভ নাই, আজ পড়া শেষ না। সুব্রতা মুখ ভেঙচি কাটল। আশা বেগম ছেলের দিকে তাকিয়ে বলল, যা রুমে গিয়ে ফ্রেশ হ। কাব্য সুব্রতাকে একটা চোখ টিপল। সুব্রতা কিছু বলতে নেবে তার আগেই কাব্য বাঁকা হেসে শীষ বাজাতে বাজাতে চলে গেল। আশা সুব্রতার দিকে তাকিয়ে বললেন, মনোযোগ দিয়ে পড়ো। সুব্রতার নাক মুখ কুচকে পড়তে লাগলো। কাব্য নিজের রুমে গিয়ে সুব্রতা আর কাকুলির জন্য আনা চকলেট বেড সাইড টেবিলে রাখলো। একটা তাওয়াল নিয়ে চলে গেল ওয়াশরুমে। আঞ্জুমা বেগমকে চিন্তিত মুখে বসে থাকতে দেখে ভ্রুযুগল কুচকে বলল, দাদিমা কিছু কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আঞ্জুমা বেগম কিছু বলার আগে ললিতা এসে কাব্যকে নাস্তা দিয়ে গেল। আঞ্জুমা বেগম বললেন, তুই আগে সমস্যা নেই দাদিমা, তুমি বলো কি হয়েছে। কাব্য বাধ্য হয়ে তাড়াতাড়ি নাস্তাটা করে নিল। নাস্তা শেষ করে বেডে এসে আঞ্জুমা বেগমের পাশে বসে শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে দাদিমা? আঞ্জুমা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে কিরণের সব ঘটনা বললেন, যা যা উনি জানতেন। কাব্য আঞ্জুমা বেগমের কথা শুনে চুপ হয়ে গেল। নীরবতা ভেঙে কাব্য আঞ্জুমা বেগমের হাত ধরে সান্ত্বনা দিয়ে নরম কণ্ঠে বলল, চিন্তা করো না দাদিমা, আমি দেখছি বিষয়টা। মেয়েটা বিকালে কি বলেছে কিছু জানো? না, ও তো এসেই রুমের দরজা বন্ধ করেছে আর খোলেইনি। মুখ দেখে তো মনে হলো না স্বাভাবিক কিছু হয়েছে। আচ্ছা আমি দেখছি, তুমি চিন্তা না করে রুমে যাও। আঞ্জুমা বেগম কিছুটা নিশ্চিন্ত চিত্তে কাব্যের রুম ত্যাগ করল। কাব্য ভাবনায় পড়ল। তখনই সুব্রতা অলস ভঙ্গিতে বই খাতা নিয়ে রুমে প্রবেশ করল। কাব্যের ভাবনায় ছেদ ঘটল সুব্রতার কণ্ঠে। সুব্রতা চকলেটের দিকে তাকিয়ে বলল, চকলেটগুলো কার? কাকলির জন্য অফিস থেকে আসার সময় সবসময় নিয়ে আসি। আর এখন তো আরও একটা বাচ্চা আছে আমাদের বাসায়, তাই আজ তার জন্যও নিয়ে এসেছি। আর একটা ছোট বাচ্চা আবার কে? কাব্য বেড থেকে উঠে এসে চকলেটগুলো নিয়ে সুব্রতার হাতে দিয়ে ওর মাথায় একটা গাঁটটা মেরে, পাগলি মেয়ে, এটা তোমার জন্য আর কাকলির জন্য, যাও ওকে দিয়ে এসো। সুব্রতা মুখ ভেঙচি কেটে চলে গেল কাকুলির রুমে বকবক করতে করতে। কাব্য ওর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো। রাতে সবাই খাবার টেবিলে বসে আছে কিরণ বাদে। কাব্য কিছুটা চিন্তিত হয়ে পেছনে তাকাতেই কিরণকে দেখতে পেল। কিরণের মুখ অসম্ভব গম্ভীর হয়ে আছে, চোখ লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। কাব্য দীর্ঘশ্বাস ফেলে খাওয়া শুরু করলো। আঞ্জুমা বেগম কিছু বলছেন না, চুপচাপ বসে আছেন। কিরণ চেয়ার টেনে বসতেই আশা বেগম, কি হয়েছে তোর? বিকেলে বাইরে থেকে আসার পর থেকে তোকে এমন দেখাচ্ছে? তেমন কিছু না, মাথা ব্যথা করছিল, তাই একটু ঘুমিয়েছিলাম, হয়তো সেই জন্যই এমন দেখাচ্ছি। ঘুমাইলে ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আশা বেগমের মনটা তাও খুঁতখুত করতে লাগলো, কিন্তু তাও সে কথা বাড়ল না। কিরণ চুপচাপ খাবার নাড়াচাড়া করে চলে গেল। আশা বেগমের সন্দেহ যেন আরো বেড়ে গেল। খাওয়া শেষ করে কাব্য কিরণের রুমে চলে গেল। কিরণ বসেছিল বেডের উপর। কাব্য কিরণের পাশে বসে বলল, মন খারাপ? কি হয়েছে বিকালে? কিরণ খানিকটা অবাক হলো। কাব্য আবারও হাসলো। আমি তোর বড় ভাই, আর চেহারার যে অবস্থা করে রেখেছিস, সবচেয়ে তখন খাবার টেবিলে মিথ্যা বলেছিস বোঝাই যাচ্ছে। অভিনয়টাও ঠিক মতো করতে পারিস না। হুট করে কিরণ কাব্য শক্ত করে আঁকড়ে ধরল কিরণকে। ছেলেটা রীতিমতো ফোপাতে লাগলো। কাব্য কিরণের মাথায় হাত রেখে বলল, আমি চিত্রলেখার সঙ্গে তোকে বিয়ে দিয়ে ছাড়ব। আর আমার এত হ্যান্ডসাম ভাই, তাকে কেন কোনো মেয়ে রিজেক্ট করবে? নো, নেভার। আমি তা কিছুতেই। ও আমাকে রিজেক্ট করেনি দাদাভাই। তাহলে সমস্যা কি? কিরণ একটা দীর্ঘশ্বাস ফেলে সব খুলে বলল। কাব্য সব শুনে খানিকটা সময় চুপ থেকে, ও এই ব্যাপার, তাতেই তুই দেবদাস হয়ে বসে আছিস? আরে বেটা, এখন শুরু তোর শাশুড়িকে মানানো, তারপর বাসার সবাইকে। চিল ব্রো, এত সিরিয়াসলি নিস না, আমি দেখছি সব। দাদাভাই, তুই কি করবি? আগে আগে দেখো হোতা হ্যাঁ কেয়া।
এখন ঘুমা, কাল সকাল থেকে কাজ আছে অনেক। কি কাজ? আরে এত টেনশন নিচ্ছিস কেন? আমি আছি তো, সব দেখে নিব। এখন ঘুমাতো, আমিও গিয়ে। বলেই কাব্য কিরণের রুম ত্যাগ করলো। কিরণ শুধু ভ্যাবলার মতো তাকিয়ে রইল কাব্যের যাওয়ার দিকে। কাব্য কি করবে এটা ভাবতে ভাবতে কখন যে চোখটা লেগে এসেছে তার বুঝতেই পারেনি সে। কাব্য কিরণের রুম থেকে বের হতেই আশা বেগমের মুখোমুখি হয়। খানিকটা থতমত খেয়ে যায় কাব্য। আশা বেগম কাব্যকে বললেন, তুই কিভাবে সমস্যার সমাধান করবি? আর তোর আব্বু এগুলো জানে? আম্মু, তুমি একটু বাবাকে ম্যানেজ দিবে? চিনি না জানি না এমন করে কেমনে কি? আমি খোঁজ খবর নিচ্ছি, মেয়েটা যদি ভালো হয় তাহলে তো তোমার সমস্যা নেই। দেখ কি করিস। বলেই উনি ওনার রুমে চলে গেলেন। কাব্য দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে গিয়ে দেখল সুব্রতা বেডের উপর গালে হাত দিয়ে বসে থেকে কি যেন ভাবছে। সুব্রতার ভাবনায় কথা হচ্ছে কি, আমি কলেজে গিয়ে কি করব? কাব্য ভ্রু কুঁচকাল। সুব্রতা আবারও বলল, পোলাপান সামলানোর জন্য তো এসএসসি পাস করছি, আর পড়াশোনা করে কি করব বলেন তো? এগুলো এখন ভেবে লাভ নেই। তুমি আম্মুর পাল্লায় পড়েছ, তা আজ কি পড়া? জানেন না, পড়া না পারলে শাশুড়ি কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে। কি এক মহা বিপদ বলেন তো। এখন ঘুমাও, তাছাড়া আবার সকালে উঠতে না পারলে আম্মু খেপে যাবে। কাল তো শুক্রবার। কাল আম্মু সকালে ব্যাচ পড়ায়, তো সাথে। সুব্রতা কপাল চাপড়াতে লাগলো। কাব্য হাসলো আর বলল, এখন ঘুমাও, রাত হচ্ছে অনেক, পরে ঘুম না হলে খারাপ লাগবে। সুব্রতা ধপ করে অপর পাশ হয়ে শুয়ে পড়ল। কাকুলি দরজায় টোকা দিতেই ধরফড়িয়ে উঠল সুব্রতা। কাকুলি সুব্রতা আসতে বলে চলে গেল। পাশে তাকিয়ে দেখলো কাব্য খালি গায়ে শুয়ে আছে। দেখেই চোখ কপালে উঠল সুব্রতার। এই ছেলে তো রাতে টি শার্ট পরে শুয়েছিল। সুব্রতার মাথায় হুট করে শয়তান নাড়া দিল। সে একটা শয়তানি হাসি দিয়ে পাশের গ্লাসটা তুলে নিয়ে পানি ছিটাতে লাগলো কাব্যের গায়ে। কাব্য হুড়মুড়িয়ে উঠল। কি হয়েছে ব্যাপারটা বুঝতে বেগ পেতে হলো তার। বুঝতে পেরেই সুব্রতার দিকে তাকাতেই সুব্রতা ভো দৌড় দিল ওয়াশরুমের দিকে। কাব্য সুব্রতা ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দরজার সঙ্গে পিঠ লাগিয়ে হাসতে লাগলো। খানিকক্ষণ পর সুব্রতা ফ্রেশ হয়ে দরজা খুলে ঢুকে দিল। না, কাব্য নেই, বাইরে গেছে হয়তো। সুব্রতা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বের হতে নেবে তখনই এক গ্লাস পানি আছড়ে পড়ল সুব্রতার মুখে। সুব্রতা একদম হতভম্ব হয়ে গেল। কাব্য, আমার সঙ্গে পাঙ্গা লাগতে এসেছো? হুট করে সুব্রতা ঠোঁট উল্টিয়ে ভ্যা ভ্যা করে কান্না করতে লাগলো। কাব্য থতমত খেয়ে বলল, কি হয়েছে, কান্না করছো কেন? এখন আপনার জন্য আমাকে আবার শাশুড়ির কাছ থেকে বকা খেতে হবে। আম্মু আবার বকবে কেন? বোঝেন না মিয়া, এখন পানি দিয়ে ভিজে যাওয়ার পর চেঞ্জ করতে হবে না। কি করলেন আপনি এটা? তা এই কথা কি আমার গায়ে পানি দেওয়ার সময় মনে ছিল না? সুব্রতা মুখ ভেঙচি কাটল। সুব্রতা গিয়ে ড্রেস চেঞ্জ করে রুম থেকে বেরিয়ে গেল। কাব্য ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসল। সুব্রতা হাইট তুলছে আর বই নিয়ে বসে আছে। আশা বেগম তাকাচ্ছে ওর দিকে। সেদিকে সুব্রতার কোনো হুঁশ নেই। কাকুলি বিষয়টি খেয়াল করে, সুব্রতাকে টোকালেও তার কোনো হুঁশ নেই। আশা বেগম কিছুক্ষণ পর ধমকে উঠল। সুব্রতা চমকে দাঁড়িয়ে পড়ল। সুব্রতা মাথা নিচু করে বসে পড়ল আবার। তার যে ম্যাথ ভালো লাগে না, এটা কেন কেউ বোঝে না। কিরণ বসে আছে চিত্রলেখার মা সাফিনা বেগমের সামনে। কাব্যের কথায় সে এখানে এসেছে ওনাকে মানাতে। উনি যদি এরপরও রাজি না হয় তাহলে অন্য প্ল্যান করবে কাব্য। কিরণের বুক ধুকপুক ধুকপুক করছে, হাত দুটো কসলাচ্ছে সে। সাফিনা বেগম গম্ভীর কণ্ঠে বললেন, তুমি কিরণ আন্টি, আমি কিরণ। ভালোবাসো চিত্রলেখাকে? কিরণ যেন ক্রমেই অস্থির হয়ে উঠছে। এতটা অস্থির কোনোদিন লাগেনি তার। সাফিনা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে কিরণের দিকে তাকিয়ে বলল, ভালো প্রেমিক কখনো ভালো স্বামী হতে পারে না। আমি বলবো না যে চিত্রলেখাকে ছাড়া আমি বাঁচব না, কারণ এটা কখনো সত্যি না। তবে ওকে ছাড়া আমার আত্মা মরে যাবে। ও আমার হৃৎস্পন্দন, যাকে ছাড়া আমার একটু সময় চলব না। আবেগ দিয়ে জীবন চলে না কিরণ। আন্টি, আমি জানি আপনি যদি মনে করেন আমার বাবা বড় বিজনেসম্যান আছে
বলে আমি যা ইচ্ছা তাই করতে পারি, তাহলে আপনি ভুল ভাবছেন। আর আমি আমার বাবার পয়সাও বসে খাইব না। এই বছর আমার পড়াশোনা শেষ হয়ে যাবে। আমি চাকরি করে নিজের টাকা দিয়েই চিত্রলেখার দায়িত্ব। যত সহজে কথাগুলো বলছো, করা কি এতই সহজ? আমি জানি বাস্তবতা এতটাও সহজ না, কিন্তু চিত্রলেখার জন্য তোমার থেকে আমি ভালো ছেলে পাবো চিত্রলেখার জন্য, সেখানে আমি কোন দিক দিয়ে তোমাকে? ভালো ছেলে হয় চিত্রলেখার জন্য আপনি অনেক পাবেন, কিন্তু আমার মতো ভালো ওকে কেউ রাখতে পারবে না। আর কথা হচ্ছে, আমি যদি অতটা খারাপ হতাম তাহলে আপনার পারমিশন নিতে আসতাম না। চিত্রলেখাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করতেই পারতাম, আপনি কিছুই করতে পারতেন না। কিন্তু আমি তা করব না, কারণ আপনি আপনার মেয়েকে খুব কষ্ট করে বড় করে তুলেছেন। আপনার অনুমতি ছাড়া আমরা। তোমার পরিবারের সবাই জানে চিত্রলেখার কথা? এখনো সবাই জানে না, তবে আমার ফ্যামিলি আমাকে বিশ্বাস করে। ওনারা জানে আমি। তোমার বাবার নাম্বার দিও, ওনার সঙ্গে আমার কথা আছে। বাবার সঙ্গে কি কথা বলবেন? আপনি কি রাজি চিত্রলেখাকে আমার হাতে তুলে দিতে? আমি তো একবারও রাজি হওয়ার কথাটা বলিনি, যা বলেছি তাই করো। কিরণের মুখ চুপসে গেল। আনিসুল চৌধুরীর নাম্বার দিয়ে টলমল চোখে বেরিয়ে এলো চিত্রলেখার বাসা থেকে কিরণ। বাহিরে গাড়িতে বসে অপেক্ষা করছিল কাব্য। ফোনে গেমস খেলছিল আর কিরণের অপেক্ষায় বসেছিল। কিরণ গেটের বাইরে আসতেই একটা মেয়ে আছড়ে পড়ল কিরণের বুকে। কাব্য চোখ ছোট ছোট করে তাকালো সেদিকে। গাড়িতে বসে মেয়েটাকে দেখতে পেল না সে, তবে তার বুঝতে বাকি রইল না যে এটাই চিত্রলেখা। চিত্রলেখা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল কিরণকে, যেন ছেড়ে দিলেই কিরণ হারিয়ে যাবে চিরজীবনের জন্য। পারলে সে কিরণের বুকের ভিতর ঢুকে যেত। কিরণ বস্তুর ন্যায় দাঁড়িয়ে আছে। চিত্রলেখা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলল, তুমি এমন কেন করছো কিরণ? কাল রাতে আমি তোমাকে কতবার কল করেছি তুমি জানো? আমার সব কথা না শুনেই তুমি বিকেলে চলে গেলে। তুমি কি একবারও আমার কথা ভাবলে না? আমার কি অবস্থা হয়েছিল? কিরণ চুপচাপ আগের মতোই দাঁড়িয়ে রইল। খানিকক্ষণ পর কাব্যের গলা শুনে চিত্রলেখা কিরণকে ছেড়ে ওর পাশে দাঁড়ালো। কিরণ অসহায় দৃষ্টিতে তাকালো কাব্যের দিকে। কিরণ কিছু বলতে নেবে তার আগেই কাব্যকে এখন চলো এখান থেকে, কফি খেতে। কিরণ তাকালো চিত্রলেখার দিকে। চোখ মুখ মেয়েটার লাল হয়ে ফুলে আছে, চুলগুলো এলোমেলো হয়ে লেপ্টে আছে কপালের সাথে। কাব্য বলল, আরে চলো, দুইজনকেই তো। কাব্য ওদের নিয়ে গাড়িতে তুলে গাড়ি চালাতে লাগলো। উপর থেকে সবকিছুই তীক্ষ্ণ চোখে দেখলেন সাফিনা বেগম। চিত্রলেখা তার কথা শুনল। সে তো চিত্রলেখাকে না করেছিল কিরণের সঙ্গে না মিশতে, তারপরও চিত্রলেখা। সাফিনা বেগম চলে গেলেন বারান্দা ছেড়ে। সুব্রতার রুম গোছাচ্ছিল, কাভার্ডের কাপড়গুলো গোছাচ্ছিল সে। কাব্যের কাপড়ের ভাঁজ থেকে হুট করে একটা ছবি মেঝেতে পড়ে যায়। সুব্রতা ভ্রুকুসকে ছবিটা তুলতে দেখতে পেল একটা মেয়ের ছবি। ফর্সা মেয়েটির চোখগুলো টানা টানা, ঠোঁটের নিচে ছোট্ট একটা তেল, গালে টোল ও দেখা যাচ্ছে। এক কথায় অসম্ভব সুন্দরী মেয়ের ছবি এটা। হুট করে মন খারাপ হয়ে গেল সুব্রতার। মেয়েটাকে এটাই ঘুরপাক খেতে থাকলো সুব্রতার পরে। সে কিছুতেই মেনে নিতে পারছে না এটা। ছবিটা আবারও আগের জায়গায় রেখে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ছবিতে থাকা মেয়েটার মতো ফর্সা গায়ের রং নেই তার, না আছে গালে টোল, না আছে ঠোঁটের নিচে তেল, তবে উজ্জ্বল শ্যামবর্ণের মায়াবতী সে। তার চোখের মায়ায় আবদ্ধ হলে সেই মায়া ত্যাগ করা খুবই কঠিন। তবুও মন খারাপ হলো তার। মুখ ফুলিয়ে রুম ত্যাগ করলো সে ছাদের দিকে যাওয়ার জন্য রওনা হলো। ধীর পায়ে ছাদের কার্নের শেষে দাঁড়ালো সে। কালো রেশমি চুলগুলো বিকেলের মৃদু বাতাসে উড়তে লাগলো। বিকেলের বিষণ্ণতা যেন সুব্রতার মন খারাপ আরও এক ধাপ বাড়িয়ে দিল। কিছুদিনের মধ্যেই বড় আপন আপন লেগেছে তার কাব্যকে। কাব্যের কাছে অন্য মেয়ের ছবি যত্নে তোলা, ভাবতেই খারাপ লাগছে তার। মেয়েটাকে আজ বড় একা লাগছে তার। মন খারাপগুলো যেন একসঙ্গে গলা পাকিয়ে যুদ্ধ করছে। কাঁধে কারো আলতো হাতের স্পর্শে আটকে ওঠে সুব্রতা। নিজেকে স্বাভাবিক করে পাশে তাকাতেই দেখল আঞ্জুমা বেগম দাঁড়িয়ে আছেন। সুব্রতা নিজের ঠোঁটে হাসি এনে বলল, দাদিমা, তুমি আবার কষ্ট করে আসতে গেলে কেন? আমাকে ডাকতে আমি চলে যেতাম। মন খারাপ? হুট করে সুব্রতার মুখ চুপসে গেল। আঞ্জুমা বেগম আবারও মুস্কি হাসি। বুঝি রে বুঝি, কাব্যর সঙ্গে কিছু হয়েছে তাই না?
সুব্রতা তাকালো আঞ্জুমা বেগমের দিকে। আঞ্জুমা বেগম আবারও বললেন, ভাবিস না তো, সব ঠিক হয়ে যাবে। তোদের একসঙ্গে করেছেন আল্লাহ, উনি ঠিক করে নেবেন, বুঝলি? কাব্য, কিরণ আর চিত্রলেখা বসে আছে একটা রেস্টুরেন্টে। কিরণ আর শাফিনা বেগমের কথাগুলো শুনে কিছুটা ভাবনায় পড়ল কাব্য। কাব্য ভাবুক কণ্ঠে বলল, ওনার মুখের ভাব দেখে কি বুঝ ওনার মনের ভাব উপর থেকে বোঝা সম্ভব। টেনশন নিস না। কাল রাতে আম্মুর সঙ্গে কথা হয়েছে। আম্মু বাবাকে সব বোঝাবে। আর দেখি উনি বাবাকে কি বলেন। আমাদের চেষ্টা করতে হবে, ভেঙে পড়লে চলবে না একদম। তোমার মা কি জিনিস বলো তো? আমার ভাইটারে ঘোরাচ্ছে খালি। আসলে উনি নিজেও খুব বাজেভাবে ঠকেছেন তো, তাই আমাকে নিয়ে ভয় পায়। বাবা নামক মানুষটার মতো কিরণও যদি আমাকে অর্ধেক রাস্তায় ছেড়ে চলে যায়, এই ভয় করেন। কাব্য চশমাটা খুলে টেবিলে রেখে মুখে 2 হাত রেখে কিছু সময় বসে রইল। আবারও চশমাটা তুলে চোখে দিয়ে বলল, আচ্ছা, দেখা যাক কি হয়। উনি তো বাবার সঙ্গে কথা বলতে চেয়েছেন, আমি দেখছি বাবাকে বলে। আর তোমরা থাকো, এখন কোনো কিন্তু না। দুইজন একটু কথাবার্তা বলো, আমি যাই। বলেই কাব্য চলে গেল সেখান থেকে। কাব্য চলে যেতে চিত্রলেখা কিরণের হাতে হাত রাখল। কিরণ তাকালো চিত্রলেখার চোখের দিকে। চিত্রলেখা ছেড়ে যাবে না তো আমায়? আমার পাশে থেকে গিয়ে প্রমাণ করে দিতে পারবেন যে সবাই এক না? মৃত্যু ছাড়া তোমার থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না। আমি তোমার পাগল প্রেমিক চিত্রলেখা, যার একটু সুখ চাই তোমার মাঝে। তোমার সঙ্গে থাকতে চাই সব সময়। চিত্রলেখা কিরণের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে রইল। সুব্রতা আঞ্জুমা বেগমের সঙ্গে অনেকটা সময় গল্প করল। মনটা একটু ভালো হলো ওর। কাকুলি ছাদে এসে অনেক আগেই ওদের আড্ডায় যোগ দিয়েছিল। সন্ধ্যা লেগে আসতেই ওরা 3 জন মিলে ছাদ থেকে নেমে গেল। সুব্রতা মাগরিবের নামাজ পড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ব্যস্ততম রাস্তাটা বিরক্ত লাগছে সুব্রতার। সুব্রতা দোলনায় বসে চোখ বুজে রইল। হুট করে কাঁধে কারো হাত পড়তেই চোখ খুলল সুব্রতা। সামনে কাব্যকে দেখে চুপ করে রইল সুব্রতা। কাব্য কিছু না, কি হবে আমার আবার? কাব্য ধপ করে দোলনায় সুব্রতার পাশ ঘেঁষে বসে পড়ল। সুব্রতা খানিকটা দূরে সরে বসল। কাব্য সেদিকে পাত্তা না দিয়ে চিন্তিত কণ্ঠে বলল, জানো তো, তুমি ঠিকই ধরেছিলে। কিরণ ছ্যাঁকা খাওয়া ফিলিংস নিয়ে। সুব্রতা কিছু বলল না, চুপ করেই রইল। কাব্য আবারও, তবে ঠিক তা নয়। সুব্রতা এখনো চুপ করে মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে আছে। কাব্য এবার ভ্রু কুঁচকে তাকালো সুব্রতার দিকে। কাব্য সুব্রতা দূর কাঁধে হাত রেখে কাব্যের মুখোমুখি করে বসল। 2 হাতে সুব্রতা মুখটা আবদ্ধ করে বলল, কি হয়েছে বলো? মনে মনে মন কলাকে থাকলে আমি কি করে বুঝবো? সুব্রতা এখনো চুপ করে আছে। এতে কাব্যের কপাল আরো কুঁচকে এলো। কি এমন হয়েছে যে সুব্রতা এমন করছে? শরীর খারাপ লাগছে। তাও কোনো প্রত্যুত্তর নেই সুব্রতার। কাব্য, তোমার বাবার কথা মনে পড়ছে। সুব্রতা এখনো চুপচাপ বসে আছে। কাব্য এবার উঠে যেতে যেতে বলল, আচ্ছা, আমি কাকলিকে ডেকে দিচ্ছি, ওর সঙ্গে কথা বলো, ভালো লাগবে। আপনি বাধ্য হয়ে আমার সঙ্গে আছেন, তাই না? এমন কেন মনে হলো তোমার? সুব্রতা উঠে চলে যেতে নিলেই কাব্য ওর হাত টেনে একদম ওর কাছে নিয়ে আসলো। সুব্রতা কাব্যের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা ছাড়ো না আমাকে, আমি কাকলির কাছে যাব। এত কাকলি কাকলি করো কেন বলো তো? এমন মনে হয় যে ও তোমার জামাই আর আমি তোমার ভাসুর লাগি। ছাড়ুন, আমার লাগছে। ওই মেয়ের হাত ধরুন গিয়ে। কান্না করছো কেন? ওই মেয়ে আবার কোন মেয়ে? সুব্রতার কান্নার বেগ যেন বেড়ে গেল। হুট করে সে কাব্যকে জড়িয়ে ধরল। কাব্য যেন পাথরের ন্যায় হয়ে গেল। সে কি করবে কি বলবে কিছুই বুঝতে পারল না। সুব্রতা ফোপাতে ফোপাতে, আপনি ওই মেয়েটাকে খুব ভালোবাসেন, তাই না? কোন মেয়ে? কিসের মেয়ে? শুভ্রতা, ক্লিয়ার করে বলো। সত্যি বলছি, আমি কিছুই বুঝতে পারছি। সুব্রতা বারান্দা থেকে রুমে চলে এলো।
কাব্য ওর পিছু পিছু চলে আসলো রুমে। সুব্রতা কাভার থেকে ছবিটা বের করে কাব্যের হাতে দিল। কাব্য থমকে গেল ছবিটা দেখে, ঠোঁটে একটা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে সব তো শেষ করে দিয়েছিলাম, এটা আবার রয়ে গেল কিভাবে? বলে ছবিটা ছিঁড়ে কুটি কুটি করে জানলা দিয়ে ফেলে দিল। ধপ করে বেডে বসে পড়ল কাব্য। সুব্রতাও ওর পাশে বসলো। ছবিটা ছিঁড়ে ফেললেন কেন? আমি কাপুরুষ না যে বিয়ের পর পরকিয়া করব, এটা মনে রাখো। বলে কাব্য রুম ছেড়ে চলে গেল। সুব্রতা কাব্যের যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সুব্রতার মনে শত শত প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। কাকুলি বসে পড়ছিল, কিন্তু কিছুতেই পড়াতে মন বসাতে পারছে না সে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বই বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল। আশা বেগম রুমে এসে কাকুলিকে চোখ বন্ধ করে থাকতে দেখে বললেন, এখন যেহেতু পড়তে ভালো লাগছে না, তাহলে পড়তে হবে না, রেখে দিয়ে যা, অন্য কিছু কর। কাকুলি মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসল। রুম থেকে বেরিয়ে কাপের রুমের দিকে যেতে নিলেই দেখলো কাপড় রুম থেকে বের হচ্ছে। কাকুলি বলল, দাভাই তুই কখন আসলি? আর ভাইয়া কোথায়? দুইজন না একসঙ্গে? একটু আগে এসেছি, কিরণের কাজ আছে। কাকুলি ও আচ্ছা বলে চলে যেতে নিলেই কাব্য বলল, শুভ্রদার মাথায় ভূত চাপছে, ওরে বেশি ঘাটাস না। ওর আবার কি হলো? তেমন কিছু না, যা গিয়ে। তুই আবার কোথায় যাচ্ছিস? কোথাও না, একটু ছাদে যা। কাকুলি ও বলে সুব্রতার কাছে গেল। সুব্রতা বেডে বসে গালে হাত দিয়ে বসেছিল। কাকুলি হাউ করে উঠতেই চমকে ওঠে সুব্রতা। সুব্রতা বুকে ফু দিয়ে রাগি চোখে কাকুলির দিকে তাকাতেই কাকুলি হেসে দিল। রেস্টুরেন্ট থেকে বের হয়ে কিরণ আর চিত্রলেখা গিয়ে বসলো সেই ঝিলের ধারে। ঝিলের স্বচ্ছ পানিতে পা ভিজিয়ে হাতে হাত রেখে বসে রইল দুইজন। খানিকক্ষণ অতিবাহিত হওয়ার পর কিরণ বলল, চলো এবার তোমাকে। সময়টা যদি এখানেই থেমে যেত, সারাটা জীবন যদি পারতাম তোমার হাতে হাত রেখে অতিবাহিত করতে, তাহলে হয়তো আমার চেয়ে কেউ সুখী হতো না। এখন যেতে হবে না, না হয় তোমার হিটলার মা আবার খেপে যাবে। চিত্রলেখা রাগি চোখ নিয়ে কিরণের দিকে তাকালো। কিরণ বলল, আচ্ছা বাবা, আমি আর কিছু বলবো না ওনাকে নিয়ে। বাইক তো নিয়ে আসোনি, তো এখন যাবে কিছু করে? প্লেনে যাব। আমি ভালোভাবে জিজ্ঞাসা করলাম, আর তুই মজা করছো? আজ না হয় একসঙ্গে রিস্কায় উঠে কিছু সময়। চিত্রলেখা রিস্কায় উঠে বসল। কিরণও উঠে পড়ল। রিস্কার হুড খোলাই রাখলো কিরণ। মৃদু বাতাসে চিত্রলেখার অবাধ্য চুলগুলো উড়ছে। সাদা রঙের জামাটা চিত্রলেখাকে যেন আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। কিরণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে চিত্রলেখার মেকআপ ছাড়া স্নিগ্ধ চেহারার দিকে। কিরণকে এমন করে হা হয়ে তাকিয়ে থাকতে দেখে চিত্রলেখা খানিকটা লজ্জা পায়। কিরণ মুগ্ধ কণ্ঠে বলল, লজ্জা পেলে তোমাকে আরো বেশি সুন্দর লাগে লেখা। চুপ করো তুমি, মাছি ঢুকে যাবে মুখে, হা বন্ধ করো। চিত্রলেখার বাসার সামনে আসতেই কিরণ চিত্রলেখার হাত শক্ত করে সময় করে কল দিও, আমি তোমার কলের অপেক্ষা। চিত্রলেখার রিস্কা থেকে নেমে গেল। চোখের আড়াল হওয়া না পর্যন্ত কিরণ তাকিয়ে থাকলো চিত্রলেখার যাওয়ার দিকে। চিত্রলেখার মা সাফিনা বেগম সবটাই রুমের বারান্দা থেকে দেখলেন। কাকলি আর শুভ্রতা টিভি দেখছিল। কলিং বেল বাজতেই দরজার দিকে ছুটল কাকলি। কিরণকে দেখে কাকলি বল, কোথায় ছিলি এতক্ষণ? কোথাও না, শর্ত ভিতরে ঢুকতে দে। কি হয়েছে বলতো ভাইয়া? কি হবে, কিছুই হয়নি। দাদাভাই সুব্রতা আর চোখে একবার কিরণের দিকে তাকিয়ে আবারও টিভির দিকে মন দিয়ে বলল। কিরণ চোখ ছোট ছোট করে সুব্রতার দিকে তাকালো। এমন টেরা উত্তর মানে কি সে বুঝতে পারছে না। কিরণ কি যেন ভেবে চলে গেল নিজের রুমে। কাকলি এতক্ষণ সবকিছুই দেখছিল। কাকলি সুব্রতার পাশ ঘেঁষে বসে বলল, দাভাইয়ের সাথে কি কিছু হয়েছে? ঝগড়া? কি হবে, কিছুই হয়নি। আমি ওনার সঙ্গে কোন দুঃখে ঝগড়া করব? কাকুলি কিছু বলতে নেবে তার আগেই কাব্যকে দেখে থেমে গেল। কেমন যেন দেখাচ্ছে। সুব্রতা আর চোখে তাকিয়ে আছে কাব্যের দিকে। কাব্য কেমন যেন অস্থির অস্থির করছে। কাব্য অস্থির কণ্ঠে কাকুলিকে বলল, পানি দে তো কাকলি।
কাকুলি দৌড়ে গিয়ে পানি নিয়ে এলো। পানি ঠোঁটে ঠেকানোর আগেই হাতের গ্লাসটা পড়ে গেল কাব্যের। গ্লাস ভাঙার শব্দে সবাই বসার রুমে চলে এলো। সুব্রতা ভয় পেয়ে গেল। আশা বেগম অস্থির হয়ে কাব্যের কাছে এসে আনিসুল চৌধুরীকে ডাক্তার ডাকো, কাব্যের আবার শ্বাসকষ্ট শুরু হয়েছে। আনিসুল চৌধুরী তাড়াহুড়ো করে কল করলো ডক্টরকে। কাব্য বেডে শুয়ে আছে। ডক্টর একটু আগেই দেখে গেছেন। আশা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আনিসুল চৌধুরী ডক্টরকে এগিয়ে দিতে গেছেন। আঞ্জুমা বেগম সোফায় বসে আছেন। কাকলিও তার পাশে বসে আছে। সুব্রতা গুটিসুটি মেরে বেডের পাশে দাঁড়িয়ে আছে। কিরণ মুখ চুপসে দাঁড়িয়ে আছে দরজার ঘেঁষে। কাব্য জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তোমরা সবাই তোমাদের রুমে যাও, আমি এখন ঠিক আছি। কাব্যের কথায় আর কথা না বাড়িয়ে আঞ্জুমা বেগম, কাকুলি আর আশা বেগম চলে গেলেন। কাব্য কিরণের দিকে তাকাতেই কিরণ দ্রুত পায়ে কাব্যের কাছে এসে বেডে বসে কাব্য ডান হাত নিজের দুহাতের মধ্যে। দাদা ভাই, আমার জন্য তোর এই অবস্থা, তাই না? আমি যদি তোকে এই ঝামেলায় না ফেলতাম তাহলে তুই টেনশনও করতি না, আর তোর এমন অবস্থা হতো না। আমি তো জানতাম তুই বেশি টেনশন নিতে পারিস না, তারপরে এটা আমি কি করে করলাম, সব দোষ আমার। ধুর পাগল, তোর জন্য কেন হবে? আসলে অফিসে একটা সমস্যা হয়েছে। কিরণ কিছু বলতে নেবে তার আগেই কাব্য ওকে থামিয়ে বলল, যা হওয়ার তা হয়েছে, এখন গিয়ে রুমে রেস্ট নে, কিছু হবে না, আমি ঠিক আছি। কিরণ আর কথা বাড়ালো না, চলে গেল রুম ছেড়ে। কিরণ যেতেই কাব্য মুখ ঘুরিয়ে তাকালো সুব্রতার দিকে। সুব্রতা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কাব্য সুব্রতাকে নিজের কাছে ডাকলো। সুব্রতা ধীর পায়ে গিয়ে বসলো কাব্যের পাশে। কাব্য নরম কণ্ঠে বলল, ভয় পাইছো? হুট করে সুব্রতা কান্না করে দিল। কাব্য আলতো হাতে সুব্রতার মাথা নিজের বুকে টেনে নিল। সুব্রতা কাব্যের টি শার্ট খামচে ধরে কান্না করতে লাগলো। কাব্য সুব্রতাকে সান্ত্বনা দিতে দিতে বলল, কিছু হয়নি তো আমার, আমি ঠিক আছি তো। সুব্রতার কান্নার গতি যেন বেড়েই চলছে। কান্না করতে করতে হেসকি তুলে ফেলেছে সে। কাব্য হাত বাড়িয়ে বেডসাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে সুব্রতাকে খাইয়ে দিল। সুব্রতা খানিকটা স্বাভাবিক হয়ে বলল, সরি, ওই মেয়েটার ছবি। ওই মেয়ের কথা আর তুলো না প্লিজ। সুব্রতা আচ্ছা বলে চুপ করে কাব্যের পাশে বসে রইল। আশা বেগম রুমে আসলেন খাবার প্লেট নিয়ে। ভাত মাখিয়ে খাইয়ে দিতে লাগলেন কাব্যকে। আশা বেগম ভাত নিয়ে সুব্রতার মুখের সামনে ধরল। সুব্রতা টলমল চোখে তাকালো আশা বেগমের দিকে। আশা বেগম কপাল কুঁচকে বললেন, এর আগে বাবা ছাড়া কেউ আমাকে খাইয়ে দেয়নি। এখন খাবে, খাওয়ার সময় চোখের পানি ফেলতে হয় না। সুব্রতা মুচকি হাসল। কাব্য প্রাপ্তির হাসি হাসল। সে চায় সবাই ভালো থাকুক, হাসি খুশি থাকুক। বিচ্ছেদের যন্ত্রণা প্রতি মুহূর্তে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমায় তোমার মায়ায় আমি প্রতিটা মুহূর্তে দহনে পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। কোথায় হারিয়ে গেলে তুমি? আমি যে তোমার অপেক্ষায় তৃষ্ণার্ত কাকের ন্যায় চেয়ে আছি। আমি ওর কাছ থেকে তোমায় ছিনিয়ে আনবো, দেখে নিও। চিঠিটা বন্ধ করে চোখ বুজে শুয়ে পড়ল। আবারও আরেকটা রাত আসবে, আবারও আরেকটা চিঠি জমা হবে। কিরণ রুমে এসে ফোন চেক করতেই দেখলো চিত্রলেখা শতবার কল করেছে। কিরণ কল ব্যাক করতেই চিত্রলেখার সঙ্গে সঙ্গে কল ধরছিলে না যে, কিছু কি হয়েছে? দাদা ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল তো, আর ফোনটাও রুমে ছিল। ও, তো এখন কেমন আছেন উনি? এখন একটু ভালো আছে। যাই হোক, তোমার আম্মুর বাসায় যাওয়ার পর কিছু বলেনি? না, চুপচাপ, কিছু বলছেও না, এক অন্যরকম আচরণ। তোমার মা একটা হিটলারের নানি। আমার আর কি করার, তোমার বাচ্চা যদি হিটলার হয়? মানে? তোমার বাচ্চার নানি তো আমার মাই হবে, তাই না? কিরণ বলদ হয়ে গেল। চিত্রলেখা হাসতে লাগলো। আরও কিছু সময় কলে কথা বলে ঘুমিয়ে পড়ল চিত্রলেখা আর কিরণ। কেটে গেছে 10টা দিন। আজ কিরণ আর চিত্রলেখার গায়ে হলুদ। আনিসুল চৌধুরী চিত্রলেখার মায়ের সঙ্গে কথা বলে সব ঠিকঠাক করে নিয়েছেন। কাব্য আর সুব্রতা মার্কেটে এসেছে কিছু কেনাকাটা করতে। কেনাকাটার মাঝে কাব্য কিছুটা দূরে গিয়ে একটা লোককে জড়িয়ে ধরল। সুব্রতা ভ্রু কুঁচকে সেই দিকে তাকালো। দুজন যখন তার দিকে ফিরে একসঙ্গে আসতে লাগলো, তখনই সুব্রতা চমকে উঠল।
তীব্র এখানে কি করছে, তাও আবার কাব্যের সঙ্গে? সুব্রতা অবাকের চরম পর্যায়ে গিয়ে অবাক হয়ে আছে। তীব্রের চোখ সুব্রতার দিকে পড়তেই সে থমকে গেল। এতদিন তো কম খুঁজেনি সুব্রতাকে। কাব্য পরিচয় করিয়ে দিতে তীব্র থমকে গেল। হুট করে সুব্রতা চটে গেল, তীব্রের কলার ধরে বলতে লাগলো, তুই আমার বাবাকে কেন খুন করলি? একবারও বিবেকে কাজ করলো না তোর? তুই কি আমাকে বাঁচতে দিবি? কাব্য এবার অবাক হয়ে সুব্রতাকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল। কাব্য, সুব্রতা আর তীব্র বসে আছে একটা রেস্টুরেন্টে। তীব্র মাথা নিচু করে আছে। কাব্য চোখ ছোট ছোট করে বলল, তুই কি? আমি কিছু করিনি, আসলে তোর কপাল ভালো আর আমার কপাল খারাপ। তুই সুব্রতাকে নিজের করে পেয়েছিস, সে যাই হোক, সুব্রতাকে ভালো রাখিস। বলেই উঠে চলে গেল তীব্র। কাব্য আর সুব্রতাকে কিছু বলার সুযোগ দিল না তীব্র। রেস্টুরেন্ট থেকে তীব্র বের হতেই আর্তনাদ ভেসে এলো। কাব্য আর সুব্রতা চমকে সেদিকে তাকাতেই থমকে গেল। হুট করেই মানুষের ভিড় লেগে গেল। কাব্য আর সুব্রতা সেই জায়গা যেতেই তীব্রের রক্তাক্ত দেহ দেখতে পেল। তীব্র ঠোঁটে মুচকি হাসি ফুটিয়ে হাত বাড়িয়ে দিল কাব্য আর সুব্রতার দিকে। কাব্য দৌড়ে গেল তীব্রের কাছে। তীব্রের হাত ধরতেই তীব্র আধো আধো কণ্ঠে বলল, দেখে রাখিস সুব্রতাকে। কাব্যের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করল তীব্র। কেটে গেছে 3টা বছর। সুব্রতা, কাব্য, কিরণ আর চিত্রলেখা ঘুরতে এসেছে। ওরা বসে আছে সমুদ্রের ধারে। কিরণের কাঁধে মাথা রেখে বসে আছে চিত্রলেখা। চিত্রলেখা নরম কণ্ঠে বলল, ভালোবাসি প্রিয়। আমিও তোমায় অনেক বেশি ভালোবাসি লেখা। সুব্রতা এতক্ষণ হাঁ করে কিরণ আর চিত্রলেখার দিকে তাকিয়েছিল। কাব্য সেটা খেয়াল করে সুব্রতার মাথায় একটা ওই কি করছো? ওদের দিকে হাঁ করে তাকিয়ে না থেকে সমুদ্র উপভোগ করো। আর মানুষই বা কি বলবে বলো তো? সুব্রতা মুখ ফুলিয়ে বসে রইল। কাব্য বাঁকা হাসল। সুব্রতা হাত ধরে ওকে দাঁড় করিয়ে দুজন মিলে পানির কাছে চলে গেল। সমুদ্রের নোনা পানি দুজনের পা ছুঁয়ে যাচ্ছে। সুব্রতার মুখে একটা মুচকি হাসি ফুটে উঠল। সুব্রতা একবার তাকালো কাব্যের শক্ত করে ধরে থাকা হাতের দিকে। সুব্রতা দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে হাসল। কাব্য নিচু হয়ে সুব্রতার কানে কানে বলল, এরকম করে হাসতে নেই পিচ্ছি, মনে লাগে যে। কাব্যের কথায় চোখ বড় বড় হয়ে গেল সুব্রতার। সুব্রতার এমন করে তাকানো দেখে হো হো করে হেসে দিল কাব্য। কাব্যের হাসিতে মুখ ভেঙচি কাটল সুব্রতা। সুব্রতা আইসক্রিম দেখে কাব্যের হাত ঝাঁকুনি দিয়ে, আইসক্রিম? আমি যদি তোমাকে আইসক্রিম কিনে দেই তাহলে তুমি আমাকে কি দিবে? আমি আবার কি দিব আপনাকে? আরে পাগলি, আমি তো মজা করছিলাম। আসো আইসক্রিম কিনে নিয়ে আসি। সুব্রতা খুশি হয়ে গেল। আইসক্রিম কিনতে গিয়ে চোখ আটকে গেল সুব্রতার। ছবির মেয়েটা একটা অন্য ছেলের সঙ্গে দেখে সে কাব্যের দিকে তাকালো। কাব্য আইসক্রিম কিনছে। সুব্রতা জানে এখন মেয়েটাকে দেখলে কাব্য আবার অস্বাভাবিক হয়ে পড়বে। সুব্রতা ঘটনাকে ধামাচাপা দিয়ে কাব্যর হাত ধরে আইসক্রিম নিল অপর হাতে। কাব্য 5টা আইসক্রিম কিনেছে। 2টো আইসক্রিম সুব্রতার হাতে দিতেই সুব্রতা খুশিতে টুক করে একটা চুমু বসিয়ে দিল কাব্যের গালে। কাব্য হাসল। সুব্রতা ঘটনা বুঝতে পেরে লজ্জা মেশানো হাসি হাসল। সুব্রতা গালে হাত দিয়ে বসে আছে হোটেলের রুমের বেডে। সন্ধ্যার পর আর খবর নেই কাব্যের। কিরণ আর চিত্রলেখার সঙ্গেই ছিল এতক্ষণ সে, কিন্তু তার ভালো লাগছিল না বলে রুমে চলে এসেছে। হুট করে বৃষ্টি পড়তে শুরু করলো। সুব্রতার কপালে চিন্তার ছাপ পড়ল। সুব্রতা গিয়ে দাঁড়ালো বারান্দায়। বৃষ্টি হলে তার মন কেন যেন খারাপ হয়ে যায়। কাব্য চাবি দিয়ে রুমের দরজা খুলতেই সুব্রতাকে দেখতে পেল না। দরজা লাগিয়ে সে এগিয়ে গেল বারান্দার দিকে। সুব্রতাকে ডাকতেই সুব্রতা পিছু ফিরে তাকালো। কাব্যের চোখ আটকে গেল সুব্রতার দিকে। শুভ্র রঙের শাড়িতে এক মোহনীয় নারী লাগছে সুব্রতাকে। লম্বা চুলগুলো বাতাসের তালে তালে নাচছে। সামনের অবাধ্য চুলগুলো কপালে এসে বাড়ি খাচ্ছে। কাজল রাঙানো চোখ যেন আরো এক ধাপ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। কাব্য মুগ্ধ দৃষ্টিতে তার মায়াবতীর দিকে তাকিয়ে আছে। সুব্রতা কাব্যের এমন করে তাকানো দেখে লজ্জা পেল। কাব্য ধীর পায়ে সুব্রতার কাছে এসে হাতে থাকা গোলাপ ফুলটা ওর কানে গুঁজে দিল। পকেটে থাকা বেলি ফুলের মালাটা ওর হাতে পরিয়ে দিল। মুগ্ধ কণ্ঠে বলল, এখন একদম পারফেক্ট লাগ। সুব্রতা মুস্কি হাসল। কাব্য, নাফিসাকে যে দেখলে আমাকে কিছু বললেন না কেন? নাফিসাকে? ছবির মেয়েটা,
সে যাই হোক, নাফিসা আমার প্রথম প্রেম ছিল, কিন্তু নাফিসার ভালোবাসা ছিল আমার ছোটবেলার বন্ধু তুর্যকে। আমরা তিনজন একসঙ্গে ভার্সিটিতে পড়েছি, দুইজনই আমার খুব কাছের মানুষ ছিল। আমার ভালোবাসা ছিল একতরফা, আর ওরা দুইজন দুইজনকে ভালোবাসতো, তাই আমি ওদের জীবন থেকে সরে এসেছি। হঠাৎ আমাকে এগুলো বলছেন যে? তুমি আমার বর্তমান ও ভবিষ্যৎ, তোমাকে তো বলতেই হতো আমার অতীত। সুব্রতা হাসল। কাব্য সুব্রতার দিকে তাকালো, সুব্রতাও তাকালো। আজ কাব্যকে অন্যরকম লাগছে। আজ ওর চোখে চিকন ফ্রেমের চশমাটা নেই, তাও খারাপ লাগছে না। ফর্সা মুখে কালো কুচকুচে চাপ দাড়িতে বেশ ভালো লাগছে। কাব্য সুব্রতাকে কোমরে হাত দিয়ে নিজের কাছে নিয়ে এসে ওর কপালে একটা চুমু দিয়ে কপালের সঙ্গে কপাল। এই বৃষ্টি ক্লান্ত শহরকে সাক্ষী রেখে বলছি, বৃষ্টির সময় তোমার মন ভালো করার দায়িত্ব আমি নিলাম। সুব্রতা মুচকি হাসল। হুট করে কাব্য সুব্রতার হাত ধরে দৌড় দিতে লাগলো। সুব্রতা অবাক। কোথায়? বৃষ্টি ক্লান্ত শহরে নিজের ক্লান্তি দূর করতে যাচ্ছি। হোটেলের বাগানে এসে বৃষ্টিতে ভিজতে লাগলো কাব্য আর সুব্রতা। কাব্য দু হাত ছড়িয়ে চিল্লিয়ে ভালোবাসি সুব্রতা। আমিও আপনাকে ভালোবাসি। পরিশেষে ভালো থাকুক। ভালো। আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি কেমন হলো জানাতে ভুলবেন না। নতুন গল্প নিয়ে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।